সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 1308তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই মোহাম্মদ সাইফুল ইসলামের জীবনের কলিজা কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল সাগরের পানিতে ভাসিয়ে দিলেন গর্ভবতী স্ত্রীর লাশ। আমার কাছে মনে হয় লাশ নয়, যেন সাগরের পানিতে ভাসিয়ে দিলেন জীবিত স্ত্রীর লাশ, পেটে সন্তান সহ। এই গল্পটা হৃদয়ে দাগ কেটে যাওয়ার মতো এক করুণ বাস্তব জীবনের গল্প, এবং এই গল্পটার মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আপনার জীবন চলার জন্য এক সতর্কের প্রতীক হতে যাচ্ছে আজকের এই সাইফুলের জীবনের গল্পটা। রাগ করবেন, একটা ছোট্ট কথা বলি। এই পৃথিবীতে সবচেয়ে বেঈমান প্রাণীটার নাম হচ্ছে মানুষ। আর এই দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষ চেনা। যে মানুষটাকে দেখবেন একা একা বসে থাকে, কারোর সাথে কথা বলে না, নীরব থাকে, তবে বুঝে যাবেন যে এই মানুষটা মানুষ চিনে গেছে। যখন আপনি মানুষ চিনে যাবেন, তখন আপনি মানুষের কাছ থেকে দূরে থাকবেন। কথাগুলো কেন বললাম? রংপুরের ভাই সাইফুলের জীবনের গল্পটা শোনেন। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জোর আপনার আমার সাথেই থাকবেন, এবং গল্প শেষে সাইফুল ইসলামকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, আমার বাড়ি রংপুর। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার বড় একটা ভাই সহ ছোট দুইটা বোন। আমরা টোটাল 2 ভাই 2 বোন। আমাদের পরিবারটা রংপুর শহর থেকে মেলা দূরের কোনো এক অজপাড়া গায়ের ছোট্ট গ্রামে এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় ছিলেন একজন রিক্সা ড্রাইভার। আমি খুব ছোট বয়সে দেখেছিলাম যে আমার বাবা রিক্সা চালায়। আমার বয়স যখন প্রায় 10 থেকে 12 বছর, তখন আমার বোনগুলো আস্তে আস্তে করে বড় হচ্ছিল। আমার মা তখন আমার বাবাকে বলতে শুরু করে, মেয়েগুলোকে কিভাবে বিয়ে দিব? সবাই বলবে যে রিক্সা ড্রাইভারের মেয়ে, কেউ তো বিয়ে করবে না, তুমি রিক্সা চালানো বন্ধ করে দাও। ওই সময় আমাদের পারিবারিক অবস্থা খুব বেশি একটা ভালো ছিল না। আমার বড় ভাইয়া তখন আমার থেকেও খানিকটা বড় ছিল। ভাইয়া তখন মানুষের বাড়িতে এখানে ওইখানে টুকিটাকি কাজ করতো, এবং ভাইয়াও পরিবারে টাকা দিত, আব্বাও রিক্সা চালাইতো, ভালো টাকাই পাইতো। আমি তেমন কিছুই করতাম না, বাড়িতেই থাকতাম। তো আমার মা বলে যে মেয়েগুলো বড় হইতেছে, এগুলোর কেমনি বিয়ে দেবো? রিক্সা ড্রাইভারের মেয়ে শুনলে কি আর কেউ আর বিয়ে করবে? সে সময় আমার মা তখন আমার আব্বারে কিছু পুঁজি দেয়। আমার নানু বাড়ির কাছ থেকে আমার মা কিছু টাকা নিয়ে আসে, এবং আসার পর ওই টাকাগুলো আব্বার হাতে দেয়, দিয়ে বলে একটা কাজ করেন, রিক্সাটারে বিক্রি করে দেন। রিক্সাটা বিক্রি করে আমার এই টাকাগুলো দিয়ে আপনি একটা ব্যবসা শুরু করেন। আমার আব্বা বললো যে ব্যবসা করতে মেলা টাকার প্রয়োজন, এত কম টাকায় কি আর ব্যবসা করা যাবে? আমার মা তখন বললো, আপনি কি ব্যবসা করতে গিয়ে বলছে? আপনি কি শুধু ব্যবসার একটা অভিনয় করতে বলা হয়েছে? আপনি একটা ব্যবসার অভিনয় করেন, যে অভিনয়টা দেখে আপনার মেয়েগুলোকে একটু ভালো জায়গায় বিয়ে দেওয়া যাবে। এরকমভাবে আমার মা তখন আমার আব্বাকে বলার পরে আব্বা তখন আবার ওই রিক্সা বিক্রি করে দেয়, এবং রিক্সা বিক্রি করে দিয়ে মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে আমার বাজান তখন একটা ছোট্ট দোকান দেয়। আমাদের এলাকায় 3 রাস্তার মোড়ে একটা ছোট দোকান দেয়, এবং ওই দোকানের ভিতরে সমস্ত রকমের মালামাল পাওয়া যায়। আপনার অনেক কিছু আমার আব্বা তখন উঠায়, যদিও পুঁজি কম ছিল, তারপরেও মালামাল আমার আব্বা অনেক উঠাইতো। কারণ হচ্ছে এলাকাতে আমার আব্বার অনেক সুপরিচিত ছিল, সবাই আমার আব্বাকে অনেক মানতো, আব্বার কথা শুনতো। আব্বা যদিও পেশায় ছিল একজন রিক্সা ড্রাইভার, এখানে সেখানে বিভিন্ন দরবার কারবারে আমার আব্বাকে নিয়ে যাইত। রিক্সা চালক হলেও আমার এলাকাতে আমার বাবার অনেক সুনাম ছিল, আমার আব্বাকে সবাই সম্মান করতো, ভালোবাসতো। যাই হোক, এরকম করে করে তখন আমি আব্বার দোকানে বসতাম। আমার ছোটো 2টা বোন ছিল, বাড়িতে থাকতো। আমার বড় ভাইয়া তখন বাইরে কাজ করতো। আমি আর আমার আব্বা মিলে তখন দোকান চালাইতাম। আব্বা আর আমি মিলে মনোযোগ দিয়ে দোকান চালাইতাম। আস্তে আস্তে করে দোকান বড় করতেছি আমার মতো করে। এই করতে করতে আমি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। সত্যি কথা বলতে, আমার আব্বার দোকানের কারণেই কিন্তু আমার বোনগুলোকে ভালো ভালো জায়গায় বিয়ে দেওয়া সম্ভব হয়। কারণ সবাই বলে যে মেয়ের বাবা কি করে? ব্যবসা করে। কারণ কী ব্যবসা করে এটা তো আর কেউ জানে না। সবাই বলে মেয়ের বাবা ব্যবসা করে, এবং ব্যবসায়িকের মেয়ে বলে আমার বোনদেরকে মোটামুটি 2টা বোনকেই আলহামদুলিল্লাহ ভালো ভালো জায়গায় বিয়ের গড় আসে, এবং সেখানে বিয়ে দেওয়া হয়। বিয়ের জন্য খুব বেশি টাকার প্রয়োজন হয়, কিন্তু আমার বাবা মানুষের কাছ থেকে ধার কর্জ করে অনেক কষ্ট করে আমার বোনের বিয়ে সম্পন্ন করে।
দুইটা বোনের বিয়ে হয়ে যাওয়ার পরে আমি তখন দোকানটাকে আগড়ে ধরলাম। মানে আমার একটা বিশ্বাস যে দোকানটাকে আমি অল্প সময়ের মাঝে অনেকটা বড় করতে পারবো, দোকানের ব্যবসা বাড়াতে পারবো, দোকানের আয় ইনকাম বাড়াতে পারবো। এবং এই চিন্তা ভাবনাগুলো করে আমি তখন দোকানে মাল উঠাতে শুরু করি, মানুষের কাছ থেকে ধারে বাকিতে এমনি অমনি করে আমি যখন দোকানের মাল উঠাচ্ছিলাম, আলহামদুলিল্লাহ আমার ব্যবসা, আয়, উন্নতি, ইনকাম অনেকটাই ভালো হচ্ছিল। দিনকানগুলো প্রচণ্ড ভালো যাইতেছিল এবং আমি ভালো টাকায় ইনকাম করতেছি। এরকমভাবে সময়গুলো কাটতেছে। আমি কিন্তু দোকানের প্রতি খুবই মনোযোগী ছিলাম। যেমন সকাল 7টা বাজে হাত মুখ ধুয়ে এসে দোকান খুলতাম, আসার সময় দুপুরে খাবার নিয়ে আসতাম, দুপুরে খাবার খেয়ে রাত্র আবার 9টা 10টা পর্যন্ত আমি দোকান চালাইতাম। শুধু দোকান নয়, দোকানের পাশাপাশি আমি চা বিক্রি করতাম, চা বিস্কিট সহ। মানুষ আড্ডা দেওয়ার জন্য একটা রেডিও কিনি, রেডিও বাজাই, সবাই গান টান শোনে। এরকম করতে করতে আমার দোকানের পিছনে, মানে আমার দোকানটা থেকে খানিকটা পিছনে আয়েশা ভাবি বলে একজন মহিলা আছে, ওনার জামাই হচ্ছে মহিন ভাই। উনি হচ্ছে রংপুর শহরে একটা ফ্যাক্টরিতে চাকরি করে, একটা কারখানায় চাকরি করে রংপুর শহরে। তো ওই মানে ভাই আমারে বললো, মহিন ভাই আমারে বললো যে ভাবির কোনো বাচ্চা কাচ্চা নাই, কোনো বাচ্চা কাচ্চা হয়নি, একটা বাচ্চা হয়েছে, এটা হচ্ছে মারা গেছে, 6 বছর বয়স, এটা পানিতে পড়ে মারা যায়। এবং এরপরে মহিন ভাই আমারে বললো যে আমি তো আসলে শহরে থাকি, 15 দিন 20 দিন পর বাড়িতে আসি, তা তোমার ভাবি যদি কোনো মালামাল নিয়ে যায় তাহলে হচ্ছে তুমি লেখা রাখো এবং আমি আসলে তোমার টাকা দিয়ে দিব। এই কথা তখন মহিন ভাই আমারে বললো। আমি তখন বললাম যে তাহলে ভাই ঠিক আছে, সমস্যা নাই, আমি বাকিতে মাল দিব। তাই আমি ভাবির একটা খাতা দিলাম, আমার কাছে নিজের একটা কাগজ রাখলাম, যা মালামাল দিতাম ভাবির কাগজও লিখতাম, আমার কাগজও লিখতাম, লিখা ভাবির কাগজ দিয়ে দিতাম, আমারটা আমার কাছে থাকতো। এরকম করে আমি তখন ভাবিরে মালামাল দিতেছি, ভাবি তখন আসে যায়, মালামাল নিয়ে যায়। এবং ভাবি তখন প্রচুর মাল নিত, মানে অনেক মালামাল নিয়ে যেত। ভাবির আসলে পরিবারে ছিল ওনার শ্বশুর, শাশুড়ি, ননদ, আরেকজন দেবর ছিল, আর ওনার হাজব্যান্ড তো বাইরেই থাকতো। এরপরেও উনি প্রচুর বাজার নিয়ে যাইতো, অনেক বাজার নিত। তো 1 মাসে ওনার বাজারের লিস্ট দেখে মহিন ভাই অনেক গরম হয়ে যায় যে এত টাকা কেন, এত টাকা কেন। আমারে বলে যে তুই আর মাল দিবি না। মহিন ভাই রাগ করে আমাকে মাল দিতে মানা করে, আমাকে বলে যে সাইফুল খবরদার আর কোনো মালামাল দিবি না, আমার আর কোনো মালামালের প্রয়োজন নেই, এরকম হলে হবে না। যখন ভাই মানা করে দেয় আমি তখন আর মাল দিই না। ভাবি তখন আমার দোকানে আসে, কী ব্যাপার সাইফুল ভাই, কিছু মালামাল দেন। আমি তখন দেই না, মুদির মালামাল তখন আমি উঠে, মুদি মাল থাকে, মালামাল দিতে বলে দেই না। তো ভাবি তখন দুঃখ করে বলে আপনি জানেন না যে আপনার ভাই আমাকে কিভাবে অত্যাচার করে, উনি হচ্ছে রংপুর থাকে, ওইখানে পরকিয়া করে, কোন মেয়ের সাথে প্রেম করে, ফ্যাক্টরিতে বাড়িতে আসে না, আমাদেরকে খুবভাবে টাকা পয়সা দেয় না এবং আমাদের কোনো কথাও শোনে না, আমাদেরকে মানেও না। একথায় ভাবি তখন সাইফুল ভাইয়ের নামে এতগুলো অভিযোগ আমার কাছে দায়ের করাইছে। তো দায়ের করাইছে, আমার তখন ভীষণটা খারাপ লাগলো যে আমার তো 2টা বোন ছিল, বিয়ে হয়ে গেছে, তে মানুষটা বিপদে পড়ছে। আমার ছোটো বোন জামাইটা কিন্তু আবার খুব খারাপ ছিল, এরকম আমার ছোটো বোনকে অত্যাচার করতো, ওরে মালামাল কিনে দিত না, মানে একটু জ্বালাইতো। পরে আমি তখন ভাবিরে বললাম যে ভাবি ঠিক আছে, ভাইয়েরে বইলেন টাকা দেওয়ার জন্য, আর আপনিও অল্প অল্প করে মাল নেন, এত বেশি মালামাল নেওয়ার দরকার নেই। তো এরপর হয় কি যে ভাবি আসতো মাল, ধরেন 2 কেজি চাইলে আমি 1 কেজি দিতাম, কিছু টাকা ভাবি দিত ভাইয়ের কাছ থেকে নিয়ে, আর বাকিটা মানে দিতই না। তো ভাবির আবার একটা সুবিধা ছিল কি, বাসার মধ্যে দুপুরে রান্নাবান্না করে আমার দেওয়া যাইতো। আমি ধরেন বাড়ি থেকে আর একটা সময় খাবার নিয়ে আসা লাগতো না, আমাদের বাড়ি এখান থেকে খানিকটা দূরেই ছিল, ওইখান থেকে আমার আর মানে খাবার আসা লাগতো না। ভাবি তখন নিজেই আমারে দুপুরবেলা বাড়ি থেকে খাবার দেওয়া যেত। আবার অনেক সময় বলতো যে সাইফুল ভাই আজকে দুপুর আমগো বাসায় খাইয়েন, মানে আমগো ঘরে খাইয়েন। তাই আমি তখন দুপুরবেলা যাইতাম, ভাবি আবার ভাইয়ের লুঙ্গি ছিল, লুঙ্গি দিত, তাই লুঙ্গি দিয়ে গোসল করতাম, গোসল টোসল করে এসে ভাবি গরম ভাত তরকারি ঢাইলে দিত, একদম পেট ভরা ভাত খাইতাম। তো ওইরকম খাওয়া দাওয়া করি তাদের ঘরে, মাঝে মাঝে দুপুরে রেস্টও করি। ধরেন আপনার মানে যদি 12টা 1টা বাজে দোকান বন্ধ করে দিই, 2টা পর্যন্ত দোকান বন্ধ রাখি, ওই সময়টাতে ভাবিদের ঘরে যাই, ওইখানে বসে রেস্ট করি, আরামায়েশ করি। তাই আবার মনে করেন যে মানে আবার 2টা বাজে এসে দোকান খুলি। তো চিন্তা করলাম যে টাকা পয়সা যেমন তেমন, টাকা পয়সা দেখ বা না দেখ, আমি তো দুপুরে গিয়ে ওদের বাসায় খাই, ওদের ঘরে থাকি, তো সেখান থেকে আমি আর কোনো কিছু বলি না, মানে তেমন কিছু একটা বলি না। হয়তো 100 টাকা যদি মানে আসে তাহলে আমার 20 টাকা দেয় বা 30 টাকা দেয়। এই করতে করতে ভাবি সব সময় আমার কাছে দুঃখ করতো যে সাইফুল ভাই আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেছে। ভাবি দেখতে শুনতে অনেক সুন্দর ছিল, অনেক মায়াবী চেহারা ছিল এবং চেহারার গঠন অনেক সুন্দর ছিল। আমার বলে যে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমি আমার জীবনে কোনো শান্তি পাই নাই। যে মানুষটাকে বিয়ে করছি, মহিন ভাইরে কিন্তু ভাবি ভালোবেসে বিয়ে করে, মানে দুজনে কিন্তু প্রেম ভালোবাসা ছিল। এরপরে মহিন ভাই ভাবিরে ভাগাই নিয়ে আসে। ভাবির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব যে একটা খারাপ তা না, মানে আয়শা ভাবির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অত্যাধিক ভালো। তো সেই পরিবার থেকে ভাবিরে তখনই মহিন ভাই ভাগাই নিয়ে আসে। ভাগে আসার পরে ভাবি খুব কষ্ট, মানে অনেক যন্ত্রণা, অনেক অত্যাচার, অবিচার এই ঘরের মধ্যে সহ্য করে। এবং ভাই টাকা পয়সা দেয় না, মাঝে মাঝে দেখতাম রংপুর থেকে আসলে মারে।
রাতের বেলা গায়ে পর্যন্ত হাত তোলে, এরকম মানে ভাবির চিৎকার কান্না চেঁচামেচি এগুলো শুনতে পাইতাম। তখন খুব খারাপ লাগতো যে আসলে এই মানুষটার উপরে এইভাবে টর্চার হচ্ছে, এভাবে অত্যাচার হচ্ছে, অনেকটা খারাপ লাগে। এবং সেই জায়গা থেকে না আমার মনে হয় যে একটা পর্যায়ে আমি ভাবির প্রতি অনেকটা ইমোশনাল হয়ে গেছি এবং ইমোশনালের প্রেক্ষিতে আমি ভাবির ঘরে যাইতাম। যেমন একদিন দুপুরবেলার কথা আমি বলি, বৃষ্টি হচ্ছিল, আমি তখন গোসল করছি এবং গোসল করে আসার পরে ভাবি পুঁটি মাছের ঝোল দিল আমারে, এবং পুঁটি মাছের ঝোল দিয়ে ভাই সেইভাবে ভাত খাইছি। খাওয়ার পরে শুইছি, শোয়ার পরে মানে আমার কেমন জানি মাথাটা ব্যথা করতেছে, ওই যে বৃষ্টির ফোঁটা পড়ছিল মাথার মধ্যে কয়েকটা, মাথা ব্যথা করে। ভাবি তখন আমার বলে, কী ব্যাপার সাইফুল ভাই এমন করতেছেন কেন? আমি বললাম, ভাবি মাথাটা তো ব্যথা করতেছে। বলে, আপনার ভাই তো টাইগারের মলম আনছে, মেসেজ করে দিব। আমি বললাম যে আপনার শ্বশুর শাশুড়ি দেখবে না? বলে, আরে না, দেখলি কি আর না দেখলি কি, এদের কি, আমি মেসেজ করে দিই, আপনি শোন। পরে আমি শুনলাম ভাবি তখন আমার কপালের মধ্যে ওই মলমটা মেসেজ করে দিচ্ছে, এবং দিতে দিতে মানে আমি তো একটা পুরুষ মানুষ এবং তিনি আমার বয়সে একটু বড়ই হবে, ভাবি আমার বয়সে একটু বড়ই হবে, তো আমার ভিতরে তখন ওই ধরনের অনুভূতি কাজ করতে শুরু করে। এবং আমি ইশারা ইঙ্গিতে এমনি সেমনি, আমি মিথ্যা বলবো না, আমার মিথ্যা বলার প্রয়োজন নাই, যেটা সত্যি সেটাই বলি, আমি নিজেই ভাবির প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। এবং আকৃষ্টের পরিপ্রেক্ষিতে একটা পর্যায়ে ভাবির সঙ্গে আমার ভাবির ওই ঘরের মধ্যে অবৈধ সম্পর্ক হয়ে যায়। এবং সম্পর্কটা একবার হওয়ার পর থেকে আমি এটা কন্টিনিউয়াসলি করতাম, প্রতিদিন ভাবির ঘরে যাইতাম। এবং ভাবির ঘরে যাইলে একটা সময় এরকম করে প্রায় ভাবির সাথে আমার প্রায়শই রাতের বেলায় দিনের বেলায় এইটা আমার সম্পর্ক থেকে কেউ মাইন্ড করতো না, এলাকার কেউ মাইন্ড করতো না, কারণ ভাবির আমার দোকানের পিছনে আমি যে কোনো সময় যাই, ভাবি আবার আমার দোকানে আসে, ভাবির আবার দেবর আছে একটা, ওই আবার আমার দোকানে এসে বসে থাকে আড্ডাবাজি করে। তো এই সব কিছু মিলে তখন কেউ আর সন্দেহ করে না, সবাই মনে করে যে ঠিকই আছে, সাইফুল কাজেই যায় বা ভাবি আমার কাছে কাজেই আসে, কেউ এটা নিয়ে আর সন্দেহ করে না। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হলো কি, একদিন ভাবি হঠাৎ করে আমার বলতে আসে যে সাইফুল ভাই কি বলবো কথা একটা, এখন আপনারা কি বলবো, আপনি যদি যেটা বলেন সেটাই করব, আমারে বলে। আমি তখন বললাম যে ঠিক আছে বলেন কি। বলে, আমি তো প্রেগনেন্ট, আমার পেটে আপনার বাচ্চা। আমি বললাম, আমারই যে বাচ্চা এটা আপনি কেমনে বুঝলেন? ভাইও তো 15 দিন 20 দিন বা 1 মাস পরে পরে আসে। বলে, না, একটা মাই বলতে পারে যে সন্তানটা কার, আমি শিওর দিয়ে বলতে পারি এটা আপনার বাচ্চা, এখন কি বাচ্চাটা নষ্ট করে ফেলবো? আমি বললাম, ভাবি এত বছর পরে আপনার একটা বাচ্চা পানিতে পড়ে মরে গেল, এবং আজকে এত বছর পরে আপনি বাচ্চার মা হতে যাচ্ছেন, তাহলে আপনার বাচ্চাটা নষ্ট করবেন কেন? ভাবি আমার বলে, আপনার কাছে কী মনে হয় আমি এই অমানুষের ঘরে আমার বাচ্চা নিব? অমানুষের ঘরে আমি বাচ্চা নেব না, ওর বাচ্চা আমি নিবই না। বাচ্চারা খাওয়াবে কেউ? তো নিজেই আমার টাকা পয়সা দেয় না, আমি নিজেই চলতে পারি না, আমার টাকা দেয় না, পয়সা দেয় না, আমার কোনো খোঁজ খবর নেয় না, আমি কোথায় আছি না আছি এই নিয়ে ওর কোনো মাথা ব্যথা নাই। ও নিজের মতো করে অন্য এক খারাপ মেয়ের সাথে রংপুর শহরে ঘুরে বেড়ায়, তা আমি ওর বাচ্চা নিব কেন? আমি ওর বাচ্চা নিব না। পরে আমি বললাম যে না ভাবি, বাচ্চাটা নষ্ট করেন না। উনি বলো, বাচ্চা নষ্ট করে দিব। এভাবে 2-3 দিন কেটে গেল, ওই বাচ্চা নিয়ে আর কোনো কথা হলো না। একদিন এক সমিতির দোকানদার, আপনারা হয়তো গ্রামের যারা দেখবেন যে যারা মানে ক্ষুদ্র ঋণ দেয় আর কি, এরকম গ্রামীণ ব্যাংকের মতো এরকম ছোটো ছোটো ব্যাংক প্রতিষ্ঠানগুলো। তো এরপরে হলো কি, ওই দোকানদার একদিন আমার দোকানের সামনে বসে বসে চা খাইতেছে, ভাবি তখন আসছে। আসার পরে মানে ভাবি ওই মানে সমিতির দোকানটায় বলতেছে যে সাইফুলের দোকানটা ভাঙাচুরা, আপনি কি কিছু লোন টোন দিয়ে দোকানটারে ভরপুর করে দিতে পারেন না? তো ওই ম্যানেজার তখন বলে, আরে কি বলেন, সাইফুল ভাইয়ের তো আমি হাতে পায়ে ধরে বলতেছি লোন নেওয়ার জন্য, সাইফুল ভাই তো কোনো লোন নেয় না, লোন নিলে তো পরে দোকানটারে আমি সুন্দর করে সাজিয়ে দিতাম। আমি তখন বললাম যে ধুরু ভাই, আমার লোনের দরকার না, আমি লোন নিয়ে কী করবো ভাই, এমনি দোকান চলে না, আপনার লোনের কিস্তি দিব কেমনে? ভাবি তখন বলে, দোকানদার মানে ওই ম্যানেজার তখন বলে, দেখছেন আমি বলার পরেও সে নেয় না, আর এরকম অনেক পরিবার আছে যারা আমার হাতে পায়ে ধরে লোনের জন্য, আমি তাদেরকে লোন দিই না। এরকম করেই তখন বলতেছিলাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এবং একটা পর্যায়ে তখন হলো কি, এভাবে সময়টা কাটতে কাটতে এর দিন মানে ওই দিন রাতের বেলায় আমি তখন রাতের বেলায় ভাবির ঘরে খাবো না, হাঁসের মাংস রান্না করছি, আমি খাওয়া দাওয়া করে বাসায় যাব। ভাবি আমার বলে, যাইন না, আজকে রাত্রে থাইকা যান, খাওয়া দাওয়া করে আজকে রাতে থাইকা যান, কালকে যাইন। তাই আমার আসলে থাকার ইচ্ছা ছিল না, এরপরও ভাবি যেহেতু এরকম করে বললো, তো আমি ঠিক আছে থাইকা যাই। পরে আমি ভাবির বাসায় থেকে গেছি রাতের বেলায়। তো রাতের বেলা আমি থাকলেও উনি আমার ঘরেই থাকতো, হাজব্যান্ড ওয়াইফের মতোই। ওনার শ্বশুর শাশুড়ি দেখলেও আমার কাছে মনে হয় ওরা না দেখার অভিনয় করতো, অনেক কিছু তারা দেখে এবং দেখেও তারা অন্যদিকে তাকিয়ে থাকে। এবার ভাবি আমারে বলতেছে রাতের বেলায় যে সাইফুল ভাই, পেটের বাচ্চা তো অনেকটাই বড় হয়ে গেছে, আপনি তো কোনো সিদ্ধান্ত দিচ্ছেন না আমারে। আমি বললাম, সিদ্ধান্তের কী আছে, আপনি তো আমি বললামই যে আপনি বাচ্চা নষ্ট করে দেন, বাচ্চাটা রেখে দেন, বাচ্চাটা নষ্ট করেন না, কারণ অনেক দিন পরে আল্লাহ আপনার একটা মানিক দিছে, তো সেই মানিকটার আপনি নষ্ট করেন না। ভাবি আমারে বলে, তা আমি কীভাবে একটা নারী হইয়া একটা পুরুষের বাচ্চা নিয়ে আরেকটা পুরুষের সংসার করবো বলেন তো? আমি বললাম, ভাবি বুঝলাম না। ভাই বললাম, আমি আপনার বাচ্চা নিয়ে কী করে আপনার ভাইয়ের সংসার করব, এটা কি হয় নাকি?
আমি বললাম না হওয়ার কি আছে, আজব, আর বাচ্চা যে আমার এটিকে আপনি ডিএনএ টেস্ট করছেন, আপনি কেমনি জানেন বাচ্চা আমার? বাচ্চা আমার ভাইয়ের। ভাবি বলে না, বাচ্চা আপনার। তো এরকম করে কথাবার্তা বলতে বলতে একটা পর্যায়ে আমি তখন ঘুমিয়ে গেছে, আমার চোখে তন্দ্রা লেগে আসছে। ভাবি তখন আমার বলে যে উঠেন, একটু উঠানে গিয়ে বসি। আমি বললাম আপনার শ্বশুর শাশুড়ি দেখলে তো আস্ত রাখবে না। বলে না, তারা ঘুমিয়ে গেছে, আসেন। তো আবার জোরাজোরি করতেছে। আমি তখন উঠছি, উঠার পরে তার মানে বাড়ির সামনে একটা মোটামুটি বসার সুন্দর জায়গা আছে, ওইখানটার মধ্যে বসলাম। দক্ষিণা বাতাস বইতেছে, আমি বসে আছি, ভাবিও বসে আছে, কিন্তু আমার ভালো লাগতেছে না, কারণ আমার চোখের মধ্যে ঘুম। সারাদিন দোকানদারি করছি, ঘুমাবো, তা ঘুমাইতে দিচ্ছে না। আমার হাত টিপতেছে, আমার হাত ধরে ধরে টিপতেছে, আর বলতেছে সাইফুল একটা কথা বলবো। আমি বললাম হ্যাঁ বলেন। আমার বলেছি, এমনি বলতেছে তুমি আমার বিয়ে করবা। এইটা বলার পর আমি একটু অবাক হয়ে গেলাম যে উনি আমাকে কখনোই কিন্তু এই কথা বলে নাই, বিয়ে করার কথা, এই প্রসঙ্গ কখনোই আসে নাই। কিন্তু আমার তারে ভালো লাগতো, এটা সত্যি কথা বলতে, আমি তারে ভালোবাসতাম, ভালো লাগতো। এবং শুধু যে তার দেহের জন্যই তার সাথে অবৈধ সম্পর্ক করতাম তাও কিন্তু নয়, তার প্রতি আমার এক ধরনের ফিলিংস, অনুভূতি এবং ভালো লাগা, ভালোবাসা কাজ করে। তা আমি তখন বললাম যে ভাবি এটা আপনি কেমন কথা বললেন, আমার তো আপনার ভালোই লাগে, আর যদি বিয়ে করার কথা বলেন তাহলে তো আমি রাজি আছি। পরে বলে সত্যি আমার বিয়ে করবেন? আমি বললাম হ্যাঁ করবো। ভাবি আমার বলে দেখেন আমি কিন্তু কথার কথা বলতেছি না, আমি কিন্তু সিরিয়াসই বলতেছি। আমি তখন বললাম হ্যাঁ আমিও তো সিরিয়াসই বলতেছি, আমি কথার কথা বলতে যাবো কেন? আমিও কোনো কথার কথা বলি না, আমিও সিরিয়াসলি বলতেছি। আপনি যদি বিয়ে বসেন তাহলে তো ভালোই হয়, বাইরে সাইরা আমার কাছে চলে আসেন। ভাবি তখন আমার হাতটা ধরে বলতেছে সাইফুল আমি সেটাই বলতে চাচ্ছিলাম, যেহেতু তোমার বাচ্চাটা আমি পেটে নিয়ে নিছি, আমি তোমার বাচ্চাটাকে আর নষ্ট করতে চাই না, এবং এই বাচ্চাটাকে আমি একটা অমানুষের ঘরে বড় করতে চাই না। আমি চাই কি যে এই বাচ্চাটা আমি দুনিয়াতে আনবো তোমার পরিচয়ে। তো আমি তখন বললাম যে এটা কেমন কথা, আমি কি আপনাকে এখন বিয়ে করে আমার বাড়িতে নিতে পারবো? আর আমি যদি এখন আপনাকে আমার বাড়িতে বিয়ে করে নিয়ে যাই, তার কয়েক মাস পরেই যদি বাচ্চা হয়, তাহলে তো মানুষ বলবে যে এটা মহিন ভাইয়ের বাচ্চা, এটা আমার বাচ্চা না। ভাবি তখন বলে তোমার কি মনে হয় আমি তোমাকে বিয়ে করার পরে এই গ্রামে থাকবো? যে গ্রাম থেকে আমি এই গ্রামে আমি থাকবো তোমাকে বিয়ে করার পরে? তোমাকে বিয়ে করার পরে আমি কখনোই এই গ্রামে থাকবো না। আমি তখন বললাম তাহলে কোথায় যাবেন? বলে আমি তোমার নিয়ে শহরে চলে যাব। আমি বললাম শহরে? কোন শহরে? বলে ঢাকা শহরে। আমি বললাম আমি তো জীবনে কোনোদিন মনে হয় না ঢাকা শহরে গেছি, ঢাকা শহরে যে কই থাকবো। ভাবি বলে তাইলে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, আমার যে বাচ্চাটা পেটে আসছে ওই বাচ্চাটা আমি তোমার পরিচয় দুনিয়াতে আনবো, এবং বাচ্চাটা বড় হওয়ার পরে, বাচ্চাটা যখন মোটামুটি বড় হয়ে যাবে, এরপর আমি বাচ্চা নিয়ে তোমার মা বাবার কাছে আসব। এর আগে বাচ্চাকে নিয়ে আমরা বাচ্চাটারে শহরে, ঢাকা শহরে তখন জন্ম দেওয়াবো। আমি তখন বললাম যে ভাবি ঢাকা শহরে আমার কেউ পরিচিত নাই তো। বলে আমার একটা পরিচিত বান্ধবী আছে, আমরা সেখানে চলে যাব, ওইখানে গিয়া তারপর আমি বাচ্চাটা নিব। আমি তখন বললাম যে তার মানে আপনি আমার সাথে পালিয়ে যাওয়ার প্ল্যানিং করতেছেন? বলে হ্যাঁ আমি তোমার সাথে পালায়া যাব, চলো আমরা পালায়া যাই, এবং পালিয়ে গিয়ে আমরা একজন আরেকজনকে বিয়ে করে একটা সুখের সংসার রচনা করব। আমি তখন বললাম যে ভাবি আপনার কথাগুলো না আমার কাছে কেমন জানি কেমন জানি মনে হয়, যে আমার কাছে কেন জানি এগুলো বিশ্বাস হয় না, যে আপনি আমার কাছে মনে হয় যে একটু পরে বলবেন যে আমি তোমার মন দেখছিলাম, তোমার সাথে দুষ্টামি করতেছিলাম। ভাবি তখন আমার দিকে তাকিয়ে বলে যে সাইফুল আমি একটা সেকেন্ডের জন্য তোমার সাথে দুষ্টামি করি নাই, তোমার মন পরীক্ষা করতেছি না, আমি যেটা বলতেছি এটা আমার মন অন্তঃস্থল থেকেই বলতেছি। আসলে তোমার ভাইয়ের সংসার আমার ভালো লাগে না, আমি তোমার সাথে চলে যেতে চাই। আমি বললাম সত্যিই তো? বলে হ্যাঁ সত্যি চলে যাব। আমি বললাম তাহলে ঠিক আছে, কালকে দেখি দোকানটা কোথাও বিক্রি করা যায় কিনা, দোকানের মালামাল বেচা যত দ্রুত সম্ভব চলে যাব। ভাবি তখন আমার বলে যে না, পেটের বাচ্চাও তো বড় হয়ে যেতেছে, এরই মাঝে যদি ধরো তোমার ভাই মহিন আসে, আইসা যদি কোনোভাবেই বুঝতে পারে আমার পেটে বাচ্চা আছে, তাহলে তো মনে করো আরও ভেজাল লেগে যাবে, আরও ঝামেলা হয়ে যাবে। তো আমি আসলে চাচ্ছিলাম কি বাচ্চাটা ও তোমার ভাই বুঝার আগেই আমি তোমার নিয়ে তোমার নিয়ে চলে যাই। তাই আমি বললাম ভাবি এখন তো হাতে কোনো টাকা পয়সা নাই, হাতে তো কোনো টাকাও নেই, আর দোকানের মাল না বিক্রি করলে টাকা পাবো কই? ভাবি আমারে বলে দোকানের মালগুলো কম দামে শহরে নিয়ে বিক্রি করে দাও, যা মালামাল আছে সেগুলো কম দামে শহরে বিক্রি করো, আর এর আগে একটা কাজ করো। আমি বললাম কী করবো? বলে সমিতি থেকে একটা লোন নাও। আমি বললাম ভাবি আমি জীবনে কোনোদিন সমিতি থেকে লোন নিই নাই, আমরা অনেক গরিবই ছিলাম, কিন্তু কখনোই সমিতি থেকে লোনের কাজ কারণ আমরা করি নাই, আর লোনের কাজ কারণ অনেক খারাপ, এটা সুদ, এটা আমার কাছে ভালো লাগে না। ভাবি আমার বলে আরে বোকা, জীবনে বাঁচতে হলে অনেক কিছু করতে হয়, তুমি সমিতি থেকে 2 লাখ টাকা লোন করো, বেশি লাগবে না, 2 লাখ টাকা লোন করো, আর তোমার দোকানটা যা বিক্রি করতে পারো তাড়াতাড়ি বিক্রি করে এই টাকাগুলো নিয়ে চলো আমরা পালায়া যাই। আমি বললাম আরে সমিতি থেকে লোন করলে এরপরে লোনের টাকা কে পরিশোধ করবে? ভাবি তখন আমার বলে ধুরো বোকা, লোনের টাকা পরিশোধ করা লাগবে কেন, তোমরা কিন্তু চলেই যাবো, তোমার দোকানই নেই, তা লোন দেবো কোত্থেকে? সারা রাত মিলা ভাই আমার এগুলো কবুতরের মতো বুঝায় বক বক করে, সে আমাকে বুঝে এবং আমিও তার বুঝ মাথায় নিলাম।
মাথায় নেওয়ার পরে যেটা হইলো, পরের দিন ওই সমিতির লোকটা আসছে দুপুরবেলা। আসার পর আমি তখন ওই লোকটারে বললাম, ভাই সবসময় তো বলেন দোকানে আমারে পুঁজি দিবেন, আমারে লোন দিবেন, তো ঠিক আছে আমার কিছু লোন দেন। এবং লোকটাও দেখলাম অনেক আগ্রহের সহিত আমারে বলতেছে, ভাই কত টাকা লাগবে। কারণ সে আমার সাথে সম্পর্ক অনেক ভালো, মাঝে মাঝে চা খাইলে আমি টাকা নেই না, এবং আমি লেনদেন অনেক ক্লিয়ার। উনি দেখতেছে যে কেউ আমার কাছে 1 টাকা পাবে না, আবার উল্টা আমি অনেক মানুষকে টাকা ধার দেই, এরকমটা উনি দেখে। তখন তিনি মোটামুটি বুঝতে পারছে যে আমার অবস্থা অনেক ভালো, আমার পারিপার্শ্বিক অবস্থা ভালো, আমার আর্থিক অবস্থাও ভালো, সেজন্য আমাকে বলে কত টাকা লাগবে। আমি তখন বললাম যে দেন না 2 লাখ টাকাই দেন। বলে 2 লাখ টাকাই নেবেন? আমি বললাম হ্যাঁ 2 লাখ টাকাই। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে আমি আপনারে মানে বলবো ডকুমেন্টগুলো আনার জন্য, ডকুমেন্টগুলো রেডি রেখেন, আমি কালকে আপনার কাছ থেকে ডকুমেন্টগুলো নিয়ে যাবো, সিগনেচারটাও করাই নিব। আমি বললাম ডকুমেন্ট? কিসের ডকুমেন্ট? বলে আপনার ভোটার আইডি কার্ড লাগবো, এরপরে আপনার মায়ের ভোটার আইডি কার্ড লাগবে, আপনার বাবার ভোটার আইডি কার্ড লাগবো, এবং আপনাদের যে জায়গা আছে, আপনাদের যে জায়গা আছে জায়গার দলিল লাগবে। আমি বললাম ভাই লোন তো নিব দোকানের উপরে, তা জায়গার দলিল লাগবে কেন? আব্বা আমার ভোটার আইডি কার্ড লাগবে কেন? আমার বলতেছে না না না, লোন নিতে হলে এগুলো লাগে, দোকানের কাগজপত্র তো দিবেনই, আর দোকান তো আছেই, কিন্তু আপনার যেটা স্থায়ী ঠিকানার হচ্ছে এরকম ডকুমেন্টগুলো লাগবে। আমি তখন বললাম যে মানে এটা কী ধরনের কথা, আর এটা করবো বা কীভাবে, আমার মাথায় আসতেছে না, মানে এটা কীভাবে করবো। আমার বলে যে না এটা করতে হবে, এটা না করলে লোন হবে না। তা আমি তখন প্ল্যানিং করতেছি যে না ধুর আর লোনই করবো না, এত কিছু এত কাগজপত্র এই ভকচক দিয়ে কেন লোন করব। তো বিকেলবেলা ভাবি আসছে, আইসা বলে কি সমিতির দোকানদারের সাথে সমিতির লোকের সাথে কথা বলছি না? আমি বললাম হ্যাঁ বলছি। বলে কি বলছে? আমি বললাম ধুরো বাদ দাও তো, আমার এই লোন টোন দরকার নাই, এসব শুনলে আমার মাথা আরও খারাপ হয়ে যায়, এসব উল্টাপাল্টা কথা বললো না। তখন আয়সা আমার বলে কী কইছে, মানে দোকানদারি কী বলছে আমার এটা বলো। আমি বললাম কী বলছে মানে? উনি বলতেছে আমার আব্বার ভোটার আইডি কার্ড, আম্মার ভোটার আইডি কার্ড, আমাকে জায়গার দলিল লাগবে, এগুলো দিতে হইব। আমি তো লোন নিবো দোকান দিয়া, তাই আমার আব্বা আমার ভোটার আইডি কার্ড দিতে যাবো কেন, এবং আমার জায়গার দলিল কেন দিতে যাব? ভাবি তখন আমার বলে আরে বোকা, ব্যাংকে থেকে যদি লোন নিতে হয় তাহলে এগুলো দেওয়া লাগে, তোমার যে জায়গা আছে জায়গার দলিল দেওয়া লাগবে, তুমি যে তোমার বাপ মায়ের সন্তান সেই হিসাবে তোমার বাবা মায়ের আইডি কার্ড দেওয়া লাগে। এগুলো তো কোনো সহজ বিষয়, এটা তো কঠিন কোনো বিষয় না, তুমি 1 মিনিটেই করতে পারো। আমি বললাম না, আমি আমার আব্বা আমার আইডি কার্ড দিয়ে আমার বাপের সম্পদ দিয়া আমি কোনো লোন পাস করাইতে চাই না। আমার বড় ভাই আছে, উনি বিয়ে করছে, ভাবি আছে, এরা যদি জানতে পারে তাহলে খুব ঝামেলা করবে। ও বলে তাহলে তুমি আমার কথা শুনবা না? আমি বললাম না, কথা শুনবো না বলতে ঠিক তা না, এটা আমি করতে চাই না। আমি বলি ঠিক আছে বাদ দাও, পেটের সন্তানটার আমি মানে এটা ওইটা খাওয়াইয়া নষ্ট করে এলামও, এরপর ওই মহিনের সংসারে করে যাবো। এই বলে তখন পাশা ঘুরে ঘুরে রাগ করে আমার কাছ থেকে চলে যায়। এবার চলে যাওয়ার পরে আমি কিন্তু ভাবিরে ভালোবাসি, মানে অত্যাধিক ভালোবাসি। এখন উনি যে চলে যাবে, মানে চলে গেছে, আমি তখন দোকানে মন খারাপ করে বসে আছি, হাই কী করা যায়। তো রাতের বেলাও দেখি প্রতিদিন রাতে দোকান বন্ধ করার আগে আয়সা বলে যে আসেন ঘরে আসেন, খাবার খাওয়ায় বা ঘরে ডাইকে নিয়ে যায়, এটা ওইটা করে। আজকে দেখলাম দোকান বন্ধ করে ফেলতেছি, ভাবির ঘরে দরজাই খোলে না। একটা সময় দোকান বন্ধ করলাম, কইরা দরজার সামনে যেয়ে ডাকতেছি আয়সা ভাবি, 2-3টা ডাক দিলাম, উনি দরজা খোলে না। আবার চিন্তা করে জোরে জোরে ডাকলে যদি আশেপাশের মানুষ শোনে এত রাতের বেলা, এরপরে আর না ডাকে আমি বাড়িতে গিয়ে ঘুমাই গেছি। মানে ঘুমাই গেছি বলতে বাড়িতে যেয়ে খাওয়া দাওয়া করে শুইছি। এখন শোয়ার পরে কোনোভাবেই না ভাই ঘুম আসতেছে না, কোনোভাবেই 2 চোখের পাতাকে এক করতে পারতেছি না। যে একবার ভাবতেছি ভাবি যেটা বলতেছে এটা কি ভালো বলতেছে, আবার বলতেছি যে না এটা কেন করবো, মানে এরকম চিন্তা করতে করতে শেষ রাতের দিকে আমার মাথার মধ্যে একটা জিনিস আসলো, আরে এই মহিলাটা তো আমাকে একেবারেই খারাপ কিছু বলে নাই, এমন কিছু বলে নাই যে যেটা আমি রাখতে পারবো না। আসলে আমার তো ভবিষ্যতের দরকার, এখন আমি নিলে দোকান এটা আমার কয়দিন চলবো, বা এটা দিয়ে তো আমার ইনকাম ওভাবেও হয় না। আমি যদি কিছু লোন নিতে পারি এবং দোকানটা বিক্রি করতে পারি, তাহলে শহরের দিকে গিয়ে একটা দোকান পাট দিব, এইরকম একটা পরিকল্পনা তখন মাথায় আসছে। আর আরেকটা জিনিস মাথায় আসছে কি, যেটা সবচেয়ে বড় কথা, যেটা আসলে শোনাই দরকার, সেটা হচ্ছে আমি ভাবিরে ছাড়া থাকতে পারবো না। মানে ভাবির আমার এত ভালো লাগে, যে এত ভালোবাসছে ওনারে, যে আমি ওনারে ছাড়া থাকতে পারবো না। ওনারে আমি খুব বেশি ভালোবাসি, সো আমার ওনারে লাগবে। তা উনি যদি চলে যায় বা উনি যদি রাগ করে থাকে, ভাই আমার মনে হয় খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। সকালবেলা এসে দোকান খুলছি, উনি আমার দোকানে আসে না, সারাটা দিন কেটে গেছে। আমি ভাই ব্যবসা বাণিজ্যই করতে পারি না, কাস্টমার আসলেই বলি ভাই মাল নাই, যেই মাল আমার সামনে পড়ে আছে আমি বলি ওইটা নাই ভাই আমার দোকানে নাই, মানে কাস্টমারই সহ্য করতে পারি না। সারাটা দিনে মনে হয় 1000 টাকা বিক্রি করতে পারিনি। এবং একটা সময় তখন মানে বিকালবেলা ভাবির যে ডাকতেছি তাও খোলে না, রাত 9টার দিকে দোকান বন্ধ করে এবার যে ডাকতেছি দরজা খোলে না, উনি দরজা খোলে না। যখন দরজা খুললাম আমি ঘরের দরজায় বসে আছি, বসে থাকে। আমি বলতেছি আপনি সারা রাত দরজা খুলবেন না, তো আমি সারা রাত বসে থাকবো, সকালবেলা মানুষ আসুক আমি মানুষের কাছে বলবো যে আপনার পেটের বাচ্চার বাবা আমি। এইটা বলার পরেই তখন দরজাটা খুলছে, খুলে আমার ভিতরে টান দিয়ে বলতেছে তুই কী শুরু করছস। বটি হাতে নিয়ে বলে তোর কোপ দিয়া 2 টুকরা করে ফেলবো, কী শুরু করছস। আমি বললাম আমি কিছু শুরু করিনি, আমার বাচ্চা নিয়ে আরেকজনের সংসার করবা আর আমি কিছু বলতে পারবো না।
আমার বলে তাইলে তুই তো বাচ্চার বাবার দায়িত্ব পালন করতে পারোস না, আমি তো বলছিলাম যে বাচ্চাটা তোর হোক, তুই বাচ্চার বাবার দায়িত্ব নেই, তুই তো নেস নাই। আমি তখন বললাম নিব। বলে সত্যি নিবি? আমি বললাম হ্যাঁ নিব, যদি আপনি বলেন তাহলে নিব, আমি লোন করব। মানে ভাবি তখন এত খুশি হয়ে বলার মতো না। সেই রাতে আমি ওনার সাথে থাকি এবং পরের দিন দোকান খুলে ওই লোকটার সাথে কথাবার্তা বলে আম্মা আব্বার কাছ থেকে বহু কষ্ট করে, ওনাদেরকে বুঝতে দেই না, মানে মূলত তাদেরকে বলছি যে তোমাদের নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবো। আব্বা আমার বললাম যে তোমাদের নামে একটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলবো, আমি মাসে মাসে টাকা রাখবো এখানে। এবং বাড়ির দলিলটা খুব কষ্ট করে ঘর থেকে চুরি করে অনেক কষ্ট করে নিয়ে বাড়ির দলিল, আব্বার ভোটার আইডি কার্ড, মায়ের ভোটার আইডি কার্ড আর আমার ভোটার আইডি কার্ড নিয়ে আমি তখন এই 2 লক্ষ টাকায় লোনের জন্য অ্যাপ্লাই করি। আলহামদুলিল্লাহ লোক থাকার কারণে একেবারে কম সময়ের ভিতরে আমার লোনটা তখন পাস হয়ে যায়। লোন পাস হয় এবং লোন পাস হওয়ার পরে এই টাকাটা তখন আমি দোকানে পাই। ভাবি তখন বলতেছে যে একটা কাজ করো, দোকানটা ডিরেক্টলি বেচে দাও। মানে এইভাবে মানে অল্প অল্প একটু একটু করে আমি 2 লাখ টাকা কিন্তু ভাবির কাছে রেখে দিছি, মানে ভাবির কাছে দিয়ে দিছি 2 লাখ টাকা দিয়া। আমি তখন করলাম কি যে ভাবি আমার বলে একটু একটু করে দোকানের মাল যদি কমাইতে থাকো তাহলে যে তোমার লোন দিছে সে মাইন্ড করে ফেলবে, সে সন্দেহ করে ফেলবে যে তুমি একটু একটু করে দোকানের মাল বিক্রি করতেছো বা দোকানে নতুন করে মাল উঠাইতেছো না, তার মনে সন্দেহ লাগবে এবং সে লোনের টাকার জন্য চাপ দিবে। একটা কাজ করো, দোকানটা ডিরেক্ট বিক্রি করে ফেলো। মানে দোকানের যে মালামালগুলো আছে এই মালামালগুলো রাতের বেলায় ট্রাকে উঠে নিয়ে রংপুর শহরে নিয়ে বেচা দাও, এবার যাই বেচতে পারো। আমি তখন বললাম ভাবি এটা কোনো কথা? আমার দোকানে কত রকমের মাল আছে, মানে ভ্যারাইটিস মাল, আমি কোন মাল কেউ কত টাকায় কেমনি বিক্রি করবো এটা আমি বুঝি না। এবার এরকম করতে করতে চিন্তা করেন ভাবির লিঙ্ক কত ভালো ছিল, সে আপনার তা আমাদের বাজারের ওই দিকের এক লোকের ফোন দিয়ে নিয়ে আসছে। মানে আমি দোকান বিক্রি করবো, সে আমার আয়সা বলতেছে যে আয়সা ভাবি ফোন দিল, আপনারা কি দোকান বিক্রি করে দিবেন? আমি দোকানের মালামাল যা আছে সবগুলো আমি একটা লিস্টের মাধ্যমে কিনতে চাই। তাই আমি বললাম আপনারই বলছে? বলে হ্যাঁ আমারে বলছে। আমি যে ঠিক আছে। পরে এই লোকে দোকানের যত মালামাল আছে সব একটা কাগজে লিস্ট করছে, করে সে আমার একটা দাম নির্ধারণ করে দিছে। তবে যেই দামটা সে আমার নির্ধারণ করছে ভাই, আমার দোকানে তার 2 ডবল মাল আছে, মানে 2 ডবল টাকা আছে, সে অনেক কম টাকা নির্ধারণ করছে। আয়শা ভাবিরে বললাম সে যেই পরিমাণে টাকা বলতেছে ওই টাকায় তো আমি দোকান বিক্রি করবো না, কারণ আমার দোকানে আরও বেশি মাল আছে। ভাবি বলে তুমি তো 2 লাখ টাকা পাইছোই, এই দোকানের মাল বেচা দাও। ভাই যেখানে আমার ধরেন কমপক্ষে 1 লাখ টাকার মাল আছে আমার দোকানে, সেই মালামালগুলো আমি মাত্র 50,000 টাকায় দিয়ে বিক্রি করতে বাধ্য হই শেষ পর্যন্ত। এবং এই 50,000 টাকায় দোকানের সব মালামালগুলো আমি বিক্রি করে দিই রাতের বেলা, এবং মালামালগুলো বিক্রি করে ট্রাকে উঠে মালামাল দিয়ে দিই। এবং ভোর রাতের দিকে আমি তখন এই ভাবিরে নিয়ে আপনার রাজধানী শহর ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। মানুষের মুখে শুনেছিলাম ঢাকা শহর এক রঙিন শহর, এই শহরের কতই না গল্প লোকে লোকে শুনেছিলাম, কখনো সিনেমার মধ্যে দেখেছিলাম ঢাকা শহর আজব শহর। এই শহরে তখন ভাবিরে নিয়ে রওনা দিলাম, তাও আবার ফজরের খানিকটা আগে। ঘর থেকে বের হয়ে পাস কাউন্টারের দিকে যাচ্ছিলাম আর দূর থেকে আজানের শব্দ কানের কাছে ভেসে আসলো। আমি জানি আমি পাপ করতেছি, কিন্তু এরপরেও আমি এই পাপ না করে থাকতে পারি না, কারণ আমি যে তারে ভালোবাসি। একটা পর্যায়ে তারে নিয়ে আমি তখন চলে গেলাম হচ্ছে আপনার বাস কাউন্টারে যাওয়ার পরে সকালের একেবারে ভোরের বাসে আমি তখন ভাবিকে নিয়ে রাজধানী শহর ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়িটা একে বেঁকে গ্রামীণ রাস্তা ধরে আস্তে আস্তে করে একটা হাইওয়েতে উঠে গেল, এবং হাইওয়েতে ওঠার পরে একের পর এক বাস ট্রাককে ওভারটেক করে দুরন্ত গতিতে রাজধানীর দিকে দৌড়াতে শুরু করলো। একটা পর্যায়ে এরকম করে যেতে যেতে ভাবি তখন আমার কোলে ঘুমিয়ে পড়লো, আমার কাঁধের উপরে মাথা রেখে আমি ভাবির চুল টানিয়ে দিচ্ছিলাম। এরকম করতে করতে এক পর্যায়ে গাড়িটা ঢাকায় গিয়ে পৌঁছায়, যদিও অনেকটা রাত দিন কেটে যায়। এবং ঢাকায় পৌঁছানোর পরে ভাবি তখন একটা মোবাইল দোকান থেকে, ওই সময় আসলে হাতে হাতে মোবাইল ছিল না, বেশিরভাগই 2 টাকা মিনিটে মোবাইল দোকানে কথা বলা হতো। তো ওই 2 টাকা মিনিটের মোবাইল দিয়ে ভাবি তখন করলো কি, তার যে বান্ধবী আছে বা তার যে পরিচিত মেয়ে আছে ওই মেয়েরে কল দিল। কল দেওয়ার পরে মেয়ে তখন বললো বাসায় যাওয়ার জন্য। আমরা তখন একটা আপনার সিএনজি নিলাম, সিএনজি নিয়ে তখন ওই লোকেশন অনুযায়ী আমরা তখন ভাবির ওই বান্ধবীর মেয়ের বাসায় চলে গেলাম। মেয়ের হাজব্যান্ড ওয়াইফ তারা দুজনেই হচ্ছে গার্মেন্টসে চাকরি করে, এবং তাদের বাসায় তখন আমি উঠলাম। উঠার পরে ওই টাকা পয়সা যাই কিছু ছিল এই সবই কিন্তু ভাবির কাছে। বাসে ওঠার পরে ভাবি আমার কাছ থেকে টাকা নিয়ে নিল, আমার বলতেছে যে টাকাগুলো আমার কাছে দাও, এই টাকাগুলো আমি আমার কাছে রাখি, কারণ হচ্ছে টাকা যদি তোমার কাছে থাকে তুমি হারাই ফেলবা, তোমার কোনো হুঁশ জ্ঞান থাকবে না, টাকাগুলো আমার কাছে দাও। তো আমি টাকাগুলো ওনার কাছে দিয়ে রাখছি। যেদিন রাতে গেলাম সেদিন রাত কাটলো, এবং পরের দিন বললাম যে ভাবি একটা হুজুর ডাকি আমরা বিয়ে করে ফেলি। ভাবি বলে মাথা খারাপ, আমরা এখন বিয়ে করতে গেলে ওরা সন্দেহ করবে না? আমি তো তোমার হাজবেন্ড পরিচয় দিয়ে এখানে নিয়ে আসছি, এখন বিয়ের কথাবার্তা মাথায় এনো না, এভাবেই থাকো।
এভাবে প্রায় 2 থেকে 3 দিন কেটে গেল। আমার বাড়ির জন্য খুব টেনশন হইতেছে। আমার মা বাবা আমি তাদেরকে একরকম বিক্রি করে দিয়ে চলে আসলাম, এবং বৃহস্পতিবার হলেই ওই কিস্তির টাকার জন্য আসবে লোকটা, কিস্তি নেওয়ার জন্য আসবে, আমার মায়ের কাছে যাবে কিস্তি দেওয়ার জন্য। আমার মা যদি কিস্তি দিতে না পারে তাহলে কি হবে, আমাকে গালাগালি করবে, না জানি তারা কেমন আছে। মানে আব্বা আম্মার জন্য তখন কলিজা ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা, খুব খারাপ লাগতেছে, একরকম কান্না করতেছি। আব্বার কথা মায়ের কথা মনে হলেই কান্না করি। এরকম করতে করতে আমি তখন আমার ভাবিরে বলতেছি যে আয়শা, একটা কাজ করি, দোকানপাট দেখো না, কোনো দিকে ভালো দোকান পাওয়া যায় কি না, টাকা তো হাতে রেখে দিয়ে লাভ নাই, দেখি কোনো একটা দোকানপাট করা যায় কিনা, একটা দোকান দিব। ওই দোকান আমারে বলে যে না, দোকান দিও না, আমরা একটা পার্লার দিব। আমি বললাম যে তুমি কি পার্লারের কাজ জানো? বলে পার্লার দিব, কাজ করার একটা মহিলা রাখবো যে কাজ জানে, এবং তারে দিয়ে কাজ করাবো, এরপর আস্তে আস্তে আমি পার্লারের কাজ তার কাছ থেকে শিখা তারে বিদায় করে দিয়ে আমি পার্লার চালাবো। আমি তখন আমি বললাম বাহ, তোমার মাথায় এত বুদ্ধি, তুমি পার্লার দিয়ে একটা এক্সপার্ট মহিলা রাখবা, তার কাছ থেকে কাজ শিখা তারে বিদায় করে দিয়ে তুমি পরে পার্লার চালাইবা। তা তোমার পার্লার যদি ইনকাম না হয় দোকান ভাড়া কেমনি দিবা? আর পার্লার করতে তো অনেক ডেকোরেটরের দরকার, চেয়ার দরকার, এটা ওইটা অনেক কিছুই প্রয়োজন, এগুলো কোথায় পাবো? আমার বলে এগুলো সব আমার জানা আছে, অল্প কিছু টাকার মাল লাগে, অত বেশি লাগে না, অল্প কিছু টাকার মাল লাগে। তা আমি তখন বললাম যে না, আমি দোকানদারি করি। ও বলে তোমার দোকানদারি করা লাগবে না, তুমি রেস্ট করবা, তুমি বাসায় থাকবা, নিজের যত্ন দিবা, নিজের প্রতি ভালো থাকবা, আমি পার্লার দিব। এই বলে ভাই ও তখন এই পার্লার দেওয়ার জন্য নেমে গেল। তার হাজব্যান্ড, এরপরে তার যে আপনার মানে বান্ধবী আছে, বান্ধবীর জামাই, সবাই তাকে সাহায্য করে। এরই মাঝে তার হাজব্যান্ড কিন্তু জেনে গেছে সে আমার সাথে পালায়ে গেছে, এবং আমি এলাকাতে কোনো খোঁজ খবর নেই, শুধু তার কাছ থেকে শুনলাম সে নাকি খবর পাইছে তার হাজব্যান্ড নাকি তার বাপের বাড়িতে গিয়া, মানে আপনার আয়শা ভাবির বাপের বাড়িতে গিয়া প্রচুর কান্নাকাটি করছে, এবং বলছে যদি আমি মানে আয়শা ভাবি যেন ওনার কাছে ফিরে যায়, সে ভালো হয়ে যাবে। ভাবি তখন আমার বলতেছে এই হারে হারাম যেটা ভালো হয়ে কোনো লাভ আছে? ওরে আমি জীবনেও ভালো করবে না, ও ভালো হয়ে কী হইব, আমিও সংসারে করবো না, এরকম করে ভাবি তখন কথাবার্তা বলে। তা আমিও তখন ওনার মতো করে পড়ে আসি। আমি তখন দোকান চালাইতেছি, মানে ভাবি তখন পার্লার দিতেছে, আমি তখন নিজের মতো করে পার্লারে কাজ টাজ করে। ভাবি বলতে তখনও সে আমার বই। একটা পর্যায়ে দোকানের ডেকোরেটর সব কিছু করে, দোকান ঠিকঠাক করে লাইটিং করে দোকান চালাইতে শুরু করছি। এবং অবাক করার বিষয় কি জানেন, এরই মাঝে মাস 2 কেটে গেছে, 2 মাসের মতো। আমি তখন ভাবিরে বলি এই প্রথম যে, মানে আয়শারে বলি তোমার পেটের বাচ্চা কই? তুমি না বললা তোমার পেটে বাচ্চা আছে? ও বলে বাচ্চা নষ্ট হয়ে গেছে। কী বলো বাচ্চা নষ্ট হয়ে গেছে? এই বাচ্চার জন্যই তো আমার নিয়ে ভাগায় চলে আসলাম, আমার বিয়ে করবা এবং বাচ্চা তুমি বড় করবা, বাচ্চা নিবা, তাই এখন বলতেছো বাচ্চা নষ্ট হয়ে গেছে। ও বলে হ্যাঁ বাচ্চা নষ্ট হয়ে গেছে, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে ওর পেটে বাচ্চাই ছিল না ভাই, ওর পেটে বেবিই ছিল না, আমার কাছে এরকমটাই মনে হয়। যাই হোক, এরপরে বলতেছে বাচ্চা নষ্ট হয়ে গেছে, কী আর করা, আল্লাহ যেহেতু নেয় না, আল্লাহ যেহেতু দেয় না, আল্লাহ নিয়ে গেছে। তা আমিও তখন আর কিছু বললাম না, যে ঠিক আছে বাচ্চা নষ্ট হয়ে গেছে। এই দোকানে পড়ে আসি, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে সময়গুলো কাটতেছে। আমি ঘর দুয়ার পরিষ্কার করে রান্নাবান্না করি, ও তখন পার্লারে চলে যায়। পার্লারে একটা মহিলা রাখছে, ওই মহিলা পার্লারে কাজ করে, ও তখন থাকে, এবং ওরা দুজনে মিলে তখন পার্লার চালাইতেছে। আর এদিক দিয়ে ওর যে বান্ধবী আছে, বান্ধবীর জামাই আছে, তারা গার্মেন্টসে চাকরি করে, তারাও সকালে চলে যায়। সারাদিন আমি ঘরের মধ্যে বসে থাকি, কিন্তু মনটা খুব খারাপ লাগে। তখনও একটা মোবাইল কিনে, তা মোবাইলটা কেনার পরে আমারই বলতেছে যে আমার আব্বা আম্মার জন্য খারাপ লাগতেছে। তখন কিন্তু প্রায় আপনার 4-5 মাস হয়ে গেছে, দোকান তখন রানিং হয়ে গেছে একরকম। বলে আমার আব্বা আম্মার জন্য খারাপ লাগে, আমি একটু আব্বা আম্মারে দেখে আসি, তুমি দোকানটার দিকে খেয়াল রাখো, মহিলা সকালবেলা আসবো, বেচা কিনা করবো, মানে কাস্টমার দেখবো, তুমি খেয়াল রাখো আমার বলে। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি তখন রাতের বেলা ওরা বাসে উঠাই দিলাম, ও তখন গ্রামে গেছে। গ্রামে যাওয়ার পরে প্রায় 2 দিন হয়ে গেছে, ও আসে না। আসার পরে একদিন সকালবেলা আমি তখন ওই ফোন প্যাক্স থেকে, কারণ আমার কাছে তো মোবাইল নেই, ওই মোবাইল কিনছে, আমি তখন কী করলাম, একটা মোবাইল দোকান থেকে ওরে কল দিলাম। কল দেওয়ার পরে ও তখন কলটা রিসিভ করছে। রিসিভ করার পরে আমি বললাম যে কী ব্যাপার, তুমি যে দোকান পাট রেখে চলে গেলা, 2 দিন হয়ে গেল, তুমি আসো না কেন? ও বলে চলে আসবো, বেশি দিন থাকবো না, চলে আসবো, এই বলেও কথা বলতে আছে। কিন্তু এরই মাঝে ভাই আমি ওর কণ্ঠের মাঝে আরেকটা কণ্ঠ পেলাম। মানে আমার কাছে মনে হলো যে ওর হাজব্যান্ড মহিন ভাই, মানে মনে হলো যেন মহিন ভাই ওর সাথে কথা বলতেছে, বা মহিন ভাইয়ের কণ্ঠ আমি তখন পাইছি। পাওয়ার পর আমি তখন বললাম যে আয়শা কী ব্যাপার, তোমার পাশে কি মহিন ভাই কথা বলতেছে? তুমি কই? আমার বলে আরে না, ওই এলাকার লোকের কথা বলতেছে। কি বলতেছে? মহিন রে পাবা কই? এই কথা বললে মনে করেন তখন সে আমার এটা বলে একটু স্কিপ করলো। তার আমার মনে ভাই সেদিন ডাউট ঢুকে গেছে, সন্দেহ ঢুকে গেছে যে কী ব্যাপার, ওই রকম মানে করলো কেন, এটা কেন করলো, বা আমার এটা কেন বললো, যে এরকম আমার তখন বলতেছে। আমি তখন তারা কোনো কিছু বলি না। তখন সে আমার আবার দোকানে আসছে, দোকানে চলে আসছে। পর আমি বললাম দেখো আমি তোমার ফোন করছি, আমার কাছে যেটা মনে হলো যে মহিন ভাই মনে হয় তোমার সাথে ছিল, আমি মনে হয় মহিন ভাইয়ের কণ্ঠ শুনতে পাইছি। আমার বলে যে না, আমার পাশে তো কোনো মহিন টহিন কেউই ছিল না, এগুলো উল্টাপাল্টা কথা, কেউই ছিল না, আমিই ছিলাম।
তাও আমি তারে বিশ্বাস করলাম, যে বিশ্বাস করলাম ঠিক আছে। এবং একটা পর্যায়ে ও তখন করলো কি, পার্লারের কাজ পরিপূর্ণ শিখে গেছে। এখন পার্লার যে মহিলাটা আছে ওই মহিলাটারও বিদায় করে দিবে। আবার মহিলাটার সাথে আমার মোটামুটি একটা ভালো সম্পর্ক। ওই সময় আমিও একটা মোবাইল ফোন কিনে, ওই নিজে আমার একটা মোবাইল ফোন কিনে দেয়, এবং মোবাইল ফোন কিনে দেওয়ার পরে ওই মহিলাটাকে তখনও বিদায় করে দেয়। ও নিজেই একা চালাবে, মহিলার বেতন দিয়ে রাখবে না, তখন মহিলাটাকে বিদায় করে। মহিলাটাকে বিদায় করার 3 দিন পরে মহিলাটা একদিন আমারে কল দেয়, আমার নাম্বারে কল দিয়া বলে, সাইফুল ভাই আপনি কই? আমি বললাম আপনি তো চিনলাম না, আপনি কে? বলে আমি আপনাদের দোকানে কাজ করতাম, যে কাজের মহিলা আর কি, ওই দোকান চালাইতাম। আমি বললাম ও আচ্ছা যে চিনছে, আপনার কাজ হয়েছে, অন্য কোথাও চাকরি পাইছেন? বলে ভাই চাকরি তো পাইছি, যদি আপনার সাথে একটু সুযোগ দেন একটু কথা বলতাম। আমি বললাম হ্যাঁ বলেন। বলে আপনার বউ কই? আমি বললাম ও তো সকালবেলা দোকানে, আমি তো ঘরে থাকি, আপনি তো জানেনই এই সময় দোকান চালায়। বলে ভাইয়া একটা কথা বলি, আপনি একটা কাজ করেন, যত দ্রুত পারেন এখান থেকে পালায়া যান, বা আপনার বউরে চাপ দিয়া পার্লার বিক্রি করে টাকা নিয়ে পালায়া যান। আমারে বলে। আমি বললাম কী ব্যাপার, তুমি এরকম কথা বলতেছো কেন? বলতেছে আপনার বউস না পরকীয়া আছে, এক ছেলের সাথেও পরকীয়া করে, এবং যে কোনো সময় ওই ছেলেকেও বিয়ে, মানে ওই ছেলেকেও বিয়ে করে ফেলবে, আপনাকে ছেড়ে দিবে। আমি তখন বললাম যে পরকীয়া করে কি বলো, আমি তো এরকম কোনো কিছুই দেখি না। বলে ভাই আপনি তো বাসায় থাকেন, আপনি তো আর বাসা থেকে বেরোন। অনেকদিন ওই লোকটা পার্লারে আসছে এবং ওনার সাথে বসে বসে কথা বলছে, ওই লোকটা আপনাদের এলাকার ভাষায় কথা বলে। আমি তখন বললাম আমাদের এলাকার ভাষায় কথা বলে মানে রংপুরের ভাষায় কথা বলে? বলে হ্যাঁ, আপনাদের ওই রংপুরের ভাষায় কথা বলে, এবং লোকটা দেখতে এরকম এরকম। তো উনি আমার যে বর্ণনা দিল, ওই বর্ণনাতে বুঝলাম যে এই লোকটা হচ্ছে গিয়া মহিন, মানে ওর আগের হাজব্যান্ড। আমি তখন বর্ণনা দিলাম, বলে হ্যাঁ হ্যাঁ আপনি যেরকম বলতেছেন লোকটা এরকম এরকমই, মাঝে মাঝে আপনাকে নিয়েও কথা হয়। আমি তখন শিওর হয়ে গেলাম যে মহিন এই দোকানে আসছে, এবং মহিন ভাই ওর সাথে যোগাযোগ করে, ওর সাথে কথাবার্তা বলে। ভাই আমি আরেকটা এই কথা এখানে বলতে ভুলে গেছিলাম, এই জমির টেনশনে, জায়গার টেনশনে আমার বাপ মা আমাদের বাড়ি ছেড়ে চলে গেছে। মানে কিস্তির লোকেরা আমাদের ঘর বাড়ি পর্যন্ত সব ভাঙে লয়ে গেছে, আমাকে জায়গা সম্পত্তি দখলে লয়ে গেছে। আমার বড় ভাই আমার মা ঘরে নিয়ে পরে ভাড়া বাসায় উঠছে, মানে ভাড়া ঘরে উঠছে, যে ঋণ পরিশোধ করতে পারলে এরপরে আবার জায়গায় আসবো, এমন একটা অবস্থা, মানে জায়গা থেকে উচ্ছেদ করে দিছে। আর আমি তো আমার পরিবারের মানুষের সাথে কথাই বলি না, আব্বা আম্মা আমার বোন ভাই কারোর সাথে কথা বলি না। কোন মুখে কথা বলবো বলেন? কথা বলার মতো কোনো মুখ কি আমার রাখছে? কথা বলার মতো কোনো মুখ কি আর আমার আছে? যাই হোক, আল্লাহর উপরে তোয়াক্কা করে ছেড়ে দিলাম যে ঠিক আছে আল্লাহ তাআলা তুমি যা করো তাই হবে। এবার আস্তে আস্তে করে ইনকোয়ারি করতে শুরু করলাম যে মহিলাটা যে আমারে বললো যে দোকানের মধ্যে মহিন ভাই আসে, আসলে এই কথাটা সত্য কিনা। এবং এরকম করতে করতে একটা পর্যায়ে আমি নিজের চোখে দোকানের সামনে মহিন ভাইরে দেখছি, নিজের চোখে। উনি পার্লার থেকে বেরোইতে আছে, তো উনি পার্লার থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে আমি তখন কিছুই বলি নাই, মানে পার্লার থেকে বেরিয়ে গেছে। আমি তখন আমার বউরে যায় ধরলাম, মানে আয়সারে যায় ধরলাম, ধরে বলতেছি যে আয়সা এইমাত্র পার্লার থেকে কে বেরোইছে? বলে কই কেউ বেরোয় না তো। আমি বললাম মহিন ভাই বেরোইছে। আমার বলে কি বলো তুমি, মহিন বেরোইছে? মহিন পাগল নাকি, ওই না কেউ থেকে আসবো, দূরও মাথা নষ্ট হয়ে গেছে। আমি বললাম না, মাথা নষ্ট হয় না, আমি নিজের চোখে মহিন ভাই দেখছি দোকান থেকে বেরোইতে। তুমি আমার নামে লোন নইয়া আমার দোকান বিক্রি করে আর সেই টাকা দিয়ে তুমি পার্লার দিলা, আর ওই পার্লারে এখন এসির বাতাস খায় মহিন ভাই। এই হয়ে গেল মানে ঝগড়া, মানে এই শুরু হলো ঝগড়া আর কি। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন ঝগড়া করতেছে, এবং ঝগড়া করতে 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 একটা পর্যায়েও কী করছে জানেন ভাইরে ভাই, কী বলবো আপনারে, আমার নামে গিয়া থানায় দর্শন মামলা দিয়ে দিচ্ছে। আমার নামে গিয়া থানায় দর্শন মামলা দিছে, আমি না করে দর্শন করি। আসলে তো ওরে আমি বিয়ে করি নাই, বিয়ের কোনো ডকুমেন্ট বা প্রমাণ কোনো কিছু আমার কাছে নাই। ও যায় দিশা আমার নামে দর্শন মামলা, এবং দর্শন মামলাটা দেওয়ার পরে পুলিশ তখন আমাকে ধরে নিয়ে গেছে। পুলিশ আমাকে ধরে নিয়ে গেছে, এবং ওই দর্শন মামলায় 1 দিন 2 দিন নয়, টানা 1 বছর আমি জেল খাটি। মানে কি পরিমাণের মামলা সাজাইছে বা কিভাবে উকিল ধরছে, কিভাবে কি করছে, 1টা বছর আমি জেলের ঘানি টানি, বিনা অপরাধে বিনা অন্যায়ে 1টা বছর জেল খেটে আমি তখন 1টা বছর পরে জেল থেকে বেরিয়ে আসি। এবং জেল থেকে বেরিয়ে আসার পরে আমি যেটা দেখতে পাই যে আয়শা দিব্যি হচ্ছে ওর আগের স্বামী মহিনকে নিয়ে সুন্দর সংসার করতেছে। ওদের কোনো সন্তানাদি হয় নাই, কিন্তু মহিন আর ও দুজনেই মিলে তখন পার্লার চালাইতেছে। পার্লারের পাশেই হচ্ছে মহিন তখন একটা মোবাইলের দোকান দেয়, মোবাইলের রিসার্চ এটা ওইটার জন্য একটা দোকান দেয়, আর এদিক দিয়ে ও হচ্ছে তো আপনার পার্লার চালায়। এবং মহিনের সাথে তখন সেই এলাকার, যে এলাকায় হচ্ছে আয়শার পার্লার, সেই এলাকার সমস্ত সন্ত্রাসী গুন্ডা পান্ডাদের সাথে লিঙ্ক। আমি যাওয়ার পরে সবাই তখন আমারে মারতে আসে, আমাকে তেড়ে মারার জন্য আসে, মানে আমার সাথে সবাই দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। মানে কোন একটা পরিস্থিতি আর কোন একটা অবস্থা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এবং একটা সময় সেই এলাকা আমাকে ছেড়েই দিতে হয়েছে। আমার তখন অবস্থা এরকম, আমি না পারি বাড়িতে যাইতে,
না পারি ধরেন দোকানে মানে ঢাকায় থাকতে, বাড়িতে গেলেই তো আব্বা আম্মা আমাকে বাড়িতে আশেপাশেও ঢুকতে দিবে না, আমি লোন করে পালায়ে চলে আসছি এবং এদিক দিয়ে আমি তখন চলতে পারি না। শেষ পর্যন্ত বাধ্য হইয়া আমার আব্বার যে পুরনো ব্যবসা ছিল, যে কাজ করে আমার আব্বা দুমুঠো ডাল ভাত আমাদেরকে খাওয়াইতো, আব্বার ওই কাজটাকে আমি তখন পেশা হিসেবে ধরে নিলাম। আমি তখন আমার আব্বার ওই কাজটার মধ্যেই, মানে যেটাকে বলে রিক্সা চালক, আমি তখন এই ভাড়ায় একটা রিক্সা নিই। ভাই আমি ঢাকা শহরের রাস্তাঘাট চিনতাম না যে কীভাবে যাইতে হয় বা কী যাইতে হয়, মানে ঢাকা শহরে রিক্সা চালাই, এইদিকে ওইদিকে বিভিন্ন দিকে তখন রিক্সা চালাই এবং মানে রিক্সা চালাই তখন আমি চলি, রিক্সা চালাইয়া চলি এবং এরকম করেই তখন সময়গুলো কাটতেছে। মানে বিভিন্ন জায়গায় যাইতেছি, রিক্সা নিয়ে যাইতেছি, রিক্সা দিয়ে মালামাল পার করতেছি বা রিক্সা চালাইতেছি। এক কথায় বলতে গেলে আমি তখন একজন রিক্সা ড্রাইভার হয়ে যাই। এরকম করে করে একদিন সবজি বা মানে আমি যেখানে থাকি সেই সবজি বাজারে ওখানে দাঁড়ায় আছি, একটা মেয়ে তখন আমারে ডাক দিয়ে বলতেছে যে অমুক বিল্ডিংয়ে যাবেন, মানে লোকেশান দিল। আমি বললাম জি যাবো। পরে মেয়েটার আমি তখন রিক্সার মধ্যে উঠেছি, উঠানোর পরে মেয়েটা রিক্সার মধ্যে বসে আছে, একটু চঞ্চল স্বভাবী মেয়ে, বয়স প্রায় আপনার 16-17 মতো হবে বা 18 হবে, অত বেশি না। পরে আমারে বলে যে আপনার নাম কি? আমার কিন্তু চুলগুলো অনেক লম্বা ছিল আর আমি ছোটোবেলা থেকেও দেখতে অনেকটা সুন্দর, মানে আমার অনেকটা ফর্সা ছিল চেহারা, মানে মোটামুটি দেখার মতো ভালোই ছিলাম। পরে আমি বললাম যে আমার নাম সাইফুল। মেয়ে বলে আপনার বাড়ি কই? আমি বললাম আমার বাড়ি রংপুর। তাই আমি বললাম তোমার বাড়ি কই? আপনার বাড়ি কই? এবার আমার বাড়ি বরিশাল। আমি বললাম ও আচ্ছা বরিশাল। তো মানে বলে যে আপনি রিক্সা চালান কেন? আমি বললাম তো রিক্সা চালাবো না তো কী করবো? বলে আপনার তো সিনেমার নায়ক হওয়ার কথা, আপনার যত সুন্দর শাকিব খানের মতো লম্বা লম্বা চুল আর আপনি দেখতে যত সুন্দর, আপনি কি রিক্সা ড্রাইভার মানায়? আমি বলে বাইরে টাকা না থাকলে ওই সুন্দর চেহারা কোনো কাজে আসে না, সুন্দর চুল কোনো কাজে আসে না। পরে আমার বলতেছে যে আসলেই আপনি সিনেমাতে কাজ করতে পারবেন। তো এই কথা বলে আমি তখন কী করলাম, মেয়েটারে ওই বাসার সামনে যায় নামাই দেওয়ার পরে মেয়েটা আমার বলতেছে, এই সময় আমার বলে যে দেখেন আমাদের এই দিয়েও সবসময় রিক্সা পাওয়া যায় না, আমি তো মাঝে মাঝে বাইরে যাই, তো আপনি তো এই এলাকায় থাকেন, আপনার ফোন নাম্বারটা দিলে আপনার মাঝে মাঝে ফোন দিলে এসে আমার নিয়ে যান, আমি বাজার সাজার করতে পাই, এমনি আমি বাইরে যাই। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। আমি আমার ফোন নাম্বারটা মেয়েটারে দিলাম এবং ফোন নাম্বার দেওয়ার পরে মেয়েটা তখন করতে গিয়ে মাঝে মাঝে আমাকে ফোন দিত, কারণ ওই এলাকায় রিক্সা অ্যাভেলেবেল পাওয়া যায় না, যে এই সাইফুল ভাই ওইখানে যাবো, সাইফুল ভাই এইটা আনবো, সাইফুল ভাই ওইটা আনবো, এরকম করতে করতে আমাকে তখন ফোন টোন দিতাম। আমি তখন যাইতাম, মেয়েরে নিয়ে এদিকে যাইতাম, বাজার সাজার করতে আবার ঘরে ফিরে আসতো। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে মেয়েটারে জিজ্ঞেস করে যে আপনি কী করেন বা কী। পরে মেয়েটার কাছে জানতে পারি যে মেয়েটা ওই বাসার কাজের মেয়ে, মানে 4 তলা একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংয়ের 4 তলায় থাকে, 4 নম্বর ফ্ল্যাটে, এবং মেয়েটা হচ্ছে কাজ করে, কাজের মেয়ে। মেয়ের বস মানে মেয়ের স্যার এবং ম্যাডাম দুজনেই ডাক্তার, ওদের ছোট্ট একটা ছেলে আর একটা মেয়ে আছে, এগুলোকে ও দেখাশোনা করে এবং বাজার সাজার থেকে শুরু করে সব কিছু করে, এবং তার বাসার ম্যাডাম এবং স্যার তারা অনেক ভালোবাসে। এগুলো সে আমারে বললো। তো এমন করে মাঝে মাঝে আমার সাথে যাইতো আইতো, কথাবার্তা বলতো। তো এমন করতে করতে আমারে বলে যে বেশিরভাগ সময় আপনার মন খারাপ দেখি, আপনার মন খারাপ করে থাকেন, কেন মন খারাপ করে থাকেন আমারে বলে। আমি বলি না এমনিই মন খারাপ করে থাকি, ভালো লাগে না। এই করতে করতে সে আমার মাঝে মাঝে রাতের বেলায় ফোন দিত, এমনিই ফোন দিত যে সাইফুল ভাই কী করেন এই সে। একদিন আমারে বলে আমার একটা স্বপ্ন আছে, পূরণ করে দিবেন? আমি বললাম যে স্বপ্ন, কী স্বপ্ন? বলে আমার একটা স্বপ্ন আছে, মানে আমি একটা ছেলের সাথে, হ্যান্ডসাম একটা ছেলের সাথে সুন্দর জামা কাপড় পরে তার সাথে হাঁটবো, আমিও সুন্দর জামা কাপড় পরবো, ও সুন্দর জামা কাপড় পরবে, এরপরে ঢাকা শহর আমরা লাখ সাহেবের মতো হাঁটবো। আমি তখন বললাম যে এটা কোনো কথা, এটা কোনো স্বপ্ন? বলে হ্যাঁ, পূরণ করাই দিবেন? আমি বললাম আচ্ছা ঠিক আছে, তো পূরণ করাই দেওয়া যায়। এবারও আমারে করলো কি, একদিন একটা মার্কেটে নিয়ে গেছে। ভাই আমি জীবনেও কখনোই মার্কেটে ঢুকি নাই। মার্কেটে নিয়ে যায় আমার সিরা প্যান্ট কিনা দিছে। সিরা প্যান্ট মানে আপনারা ওই মনে করবেন যে স্টাইল করা প্যান্ট, সিরা স্টাইল করা প্যান্ট, গেঞ্জি, ক্যাপ, জুতা মুতা কিনা মানে মাস করায় আমার প্রায় 6 থেকে 7 হাজার টাকার শপিং করাই দেয়। আমি জীবনে ওই মার্কেটে ঢুকে নেই, নিজে শপিং করে কইরা আমার বলে এগুলো পইরা আপনি কালকে আমার সাথে ঘুরতে বেরোবেন। আমি তখন বললাম যে আমি এইসব তো পড়তে পারি না, আমি রিক্সা ড্রাইভার। ও বলে আপনি কালকে এগুলো পরে আসবেন। তো ঠিকই আমি জীবনে কখনোই এত ভালো কাপড় চোপড় পরি না, তো আমার এই ভালো কাপড় চোপড়গুলো পরার পরে ওই তখন এর পরের দিন আমার সাথে ঘুরতে বেরোয়, মানে আমার সাথে ঘুরতে যায়। আমি ওর সাথে ঘুরতে যাই, সারাটা দিন ঘুরি, এবং ঘোরার পরে এই থেকে ওর প্রতি ধরেন আমার এক ধরনের একটা ভালো লাগা কাজ করতে শুরু করে। ও আমারে পছন্দ করে, আমিও করি। তো ও কিন্তু আমার দুর্বলতাটা জানতো না। এরকম করতে করতে অনেক সম্পর্কে জড়াই পড়ি। তো অনেক দিন দেখুন, অনেক সময় রাতের বেলায় আমরা সিনেমা দেখতে যাই, বা এরকম একদিন গেছে যে আমরা রাতে হোটেলেও ছিলাম, যে কোনো একটা কারণে হোটেলেও ছিলাম, এবং আমি ওর ম্যাডামের বাসায়, স্যার ম্যাডাম থাকে না, মাঝে মাঝে যাই। তো এই যে এতগুলো দিন, প্রায় 1 বছরের মতো ওর সাথে আমার রিলেশন, কিন্তু কোনো দিনও আমি খারাপ কোনো ইঙ্গিত ওর হাতে ধরি নাই, মানে খারাপ কোনোভাবে ওর দিকে তাকাই নাই। তে আমারে বলতেছে যে পৃথিবীতে অনেক ছেলে দেখছি, বাট তোমার মতো ছেলে দেখি নাই।
সুযোগ পাইলে যেখানে ছেলেরা খোঁচা মেরে বসে, গোচা মেরে বসে, আর সেখানে তুমি আমাকে দেখার পর আমার কাছ থেকে দূরে থাকো, আমার কাছে আসো না, মানে তুমি অনেক ভদ্র আমারে বলে, আমি তোমার বিয়ে করতে চাই, ডিরেক্টলি আমারে বলে, আমার বিয়ের প্রস্তাব দিছে। আমি তখন বললাম যে দেখো আসলে আমি বিয়ে করতে পারবো না। ও আমার বলে কেন বিয়ে করতে পারবো না কেন? আমার বাবা মা নাই, আমি এতিম, আমি বাসায় কাজ করি, এই জন্য আমার কাছে জমানো কিছু টাকা আছে, ওগুলো দিয়ে আমরা কিছু একটা করবো আমারে বলে। আমি বললাম দেখো তুমি সব কী কথা বলতেছো, জমানো টাকার কথা না, আসলে আমি বিয়ে করবো না, আমার জীবনে ঘটনা আছে, আমি বিয়ে করবো না। ও আমার বলে তার মানে কি তুমি বিবাহিত, তোমার গ্রামে বউ আছে? আমি বললাম না, গ্রামে আমার বউ নেই, আর আমি বিবাহিতও না, বাট আমি এই মুহূর্তে বিয়ে করবো না। কিন্তু প্রচুর প্রেশার দিতেছে আমাকে, না তাহলে বলো তুমি কেন বিয়ে করবে না, বিয়েটা কেন করবে না এটা আমাকে বলো, আমাকে বলাই লাগবে যে তুমি কেন বিয়ে করবে না। আমি তখন বললাম যে দেখো আমার সমস্যা আছে। না ও ভাই প্রচুরভাবে আমাকে বিরক্ত করে, ডিস্টার্ব করে, যে না তোমার বলতে হবে বিয়ে কেন করবে না। এবার একটা পর্যায়ে বাধ্য হয়ে তার আমি জানাই দিলাম যে দেখো এই ঘটনা, পুরোটা ঘটনা আমার সাথে যা যা ঘটলো অতীত, আমি সব কিছুই তারে বলছি। বলার পরও তখন কান্না করে দিস। মেয়েটা অনেক ভালো ছিল, অনেক ইমোশনাল ছিল, প্রচণ্ড রকমের ভালো ছিল, একদম কান্না করে দিছে। কান্না করে দিয়া বলে যে আমি তোমার মতো মানুষ পৃথিবীতে দেখি নাই, যে এত কষ্ট, এত ভালো তুমি, আমি তোমারই বিয়ে করবো। মানে এই কথাগুলো শোনার পর ও তো আমাকে ছেড়ে দিয়ে যাওয়ার কথা, তো আমারে বলে উল্টা আমারে বিয়ে করবে, কারণ আমি সাদা মনের মানুষ, আমি বোকা মানুষের জন্য আমারে বিয়ে করবো, বলে স্বামীর একটু বোকা হওয়া ভালো। এইবার বিয়ে করার জন্য প্রচণ্ড রকমের প্রেশার ক্রিয়েট করতেছে, আমাকে বিয়ে করবে, এবং একটা পর্যায়ে তার সাথে আমার বিয়ে হলো। এবং বিয়েটা প্রথম আমরা গোপনেই করি, এবং গোপনে বিয়ে করার পরে মাঝে মাঝে ওই বাসায় যাইতাম আইতাম, এবং কেমন কেমন করে যেন ওর বাসার ম্যাডাম তখন বিষয়টা জেনে যায়। ওর বাসায় যে ম্যাডাম ছিল তিনিও ডাক্তার, তিনি আবার ওরে খুব পছন্দ করতো, খুব ভালোবাসতো। এবং তিনি তখন বিষয়টা জানার পরে ওরে তখন জিজ্ঞেস করে, ও তখন সত্যতা বলে। বলার পরে একদিন শুক্রবারে ওই বাসায় আমার তখন দাওয়াত দেয়, এরা দাওয়াত দেয়। দাওয়াত দিলে পর আমি শুক্রবারে জুমার নামাজ পড়ে ওই বাসাতে যাই, খাওয়া দাওয়া করি, একদম বড় লোকের বাসায় খাওয়া দাওয়া করি। পরে ওই মেয়ের মা আমারে বলে আর কি, মানে মেয়ের মা বলতো যে এই বাসায় যে থাকে, মানে ম্যাডামে বলতেছে যে তোমার বাড়ি কে? আমি বললাম রংপুর। এনে কী করো? ও আমারে বলছে যে তুমি যে রিক্সা চালাও এটা কইও না, তুমি কইও তুমি গার্মেন্টসে চাকরি করো। তো আমি মিথ্যা বলি না, ও যেটা শিখিয়ে দিস ওইটা বললে আমি সত্যটাই বলছি। আমি বললাম আমি রিক্সা চালাই। ওই তখন চোখ টিপ মারতেছে, পরে বলতেছে ও চোখ টিপ মারতেছে কেন? আমি বলি না, ও আমারে বলছে আমি যাতে গার্মেন্টসে চাকরি করি বলি, তা আমি তো রিক্সা চালাই, আমি মিথ্যা কেন বলবো? ম্যাডাম তখন বলতেছে আরে ছেলেটা তো অনেক সৎ, অনেক ভালো, এই এই আলো তুই তো ভালো জামাই পাইছিস, মানে ওর নাম আলো, আরে বলতেছে আলো তুই তো ভালো জামাই পাইছিস। তো আমারে বলে তো বাজান আমার তো মানে ছেলে মেয়েরা ছোট, আমি কিন্তু ওরা আমার নিজের মেয়ের মতোই জানি, ওরা ছোটোবেলায় আমি বড় টড়ো করছি, আমার বাসায় বহু বছর ধরে আছে। তো যাই হোক ও আমার মেয়ের মতো, এখন যে তোমরা বিয়ে শাদী করলা, রিক্সা চালায় তো আর সংসার চলবে না, এখন ভবিষ্যৎ নিয়ে কী চিন্তা করতেছো আমারে বলে। আমি বললাম যে কী আর করবো, ওরে নিয়ে আছি, চলতেছি এই সেই। পরে বললো আচ্ছা ঠিক আছে, এই তোমার একটা দিব, ব্যবস্থা করে দিব, সমস্যা নাই, এরকম করুন কথাবার্তা বলে। এমন করতে করতে এই আমি ওই দিন চলে আসি। এরপর আমার আলো ফোন দিয়া বলে যে কি করবা, ম্যাডাম তো বলতেছে টাকা টুকা দিবে, কোনো কিছু করবা কিনা? আমি বললাম না, আমার কোনো কিছু ভালো লাগে না, আমি ব্যবসা বাণিজ্য করবো না, কারণ ব্যবসার প্রতি থেকে আমার মনটাই উঠে গেছে, আমি আর কোনো ব্যবসা বাণিজ্য করবো না। শেষও আমাকে বলতেছে, ম্যাডাম বলতেছে যে বিদেশ যাইবা, তোমার বিদেশ পাঠাই দিব। আমি বললাম বিদেশ গেলে তো ভালোই হয়, আমি তো বিদেশ যাওয়ার জন্যই রাজি আছি, তাই বলো না আমার বিদেশ পাঠাই দিব কিনা। বলে বিদেশ যাইবা? আমি বললাম যাবো। বলে আচ্ছা ঠিক আছে। পরে ও ম্যাডামের সাথে কথাবার্তা বলে ম্যাডাম ওরা টাকা দেয়, ওই টাকা দিয়ে ও তখন আমার দিয়ে পাসপোর্ট করায়। আমি তখন পাসপোর্ট সম্পূর্ণ করলাম, করার পরে ম্যাডামের মাধ্যমে, মানে ম্যাডাম একটা ট্রাভেল এজেন্সির ঠিকানা দিল, ওইখানে আমি আমার পাসপোর্টের ডকুমেন্ট সব কিছু দিয়ে আসছি। এবং সেখান থেকে আমার আরবের দেশ উমানের একটা ভিসা লাগে, আরবের দেশ উমানের একটা ভিসা লাগে। আমি খুব সংক্ষেপ করে বলি আর কি, কারণ সামনে অনেক ঘটনা আছে। পরে আরব দেশের ভিসাটা লাগার পরে তখন ম্যাডাম আমারে বললো যে আরবে চলে যাওয়ার জন্য। আমার কিন্তু একটা টাকাও ছিল না, আমার কিন্তু নিজের কোনো টাকা নাই, এই সবই হচ্ছে আলোর ম্যাডামের দেওয়া টাকা। এবং আলো অনেক বছর ধরে এখানে কাজ করে এই বাসায়, তো আলো নিজের তো কোনো মানে ওটা তো আলোর কোনো বেতন দিত না, তো সেই জন্য ওর বেতন বাবু যে টাকাটা আছে ওইটা দিয়ে ওর তারা আমার লাইন করে দেয় আর কি। তাই বিদেশ চলে যাই, বিদেশ চলে যাওয়ার পরে উমানে যাই। উমানে যাই ভালোই কাজ পাই, কাজ কিন্তু খারাপ পাই না, একটা বাসার গার্ডেনের কাজ পাই, মানে বাগানের কাজ। তো বাগানের কাজ করি, ভালোই আছি। কিন্তু ভাই আলোর জন্য খারাপ লাগে, অলওয়েজ ওর জন্য মন খারাপ লাগে। তো ভালোবেসে বিয়ে করছিলাম, এবং এত মধুর সম্পর্ক, আমার জন্য এত কিছু করছে। আমার ভাঙা চূড়া জীবন, যেখানে আমি ঢাকা শহরে একজন রিক্সা ড্রাইভার ছিলাম, সেখান থেকে আজকেও আমি একজন উমান প্রবাসী। এবং যেখানে আমি মাস শেষে ইনকাম করতাম 5 থেকে 10,000 টাকা, বড় জোরে 10,000 তো 5,000 এরকম। আর এখন আমি মাসে ইনকাম করি 25,000, 30,000 বা 40,000 টাকা। তাই তো ধরেন আমার দিন পুরোপুরি পাল্টে গেছে। ও তো আমার জন্য অনেক কিছু করছে, পৃথিবীতে কোনো মেয়ে কোনো ছেলের জন্য তা করবে না, ধরেন ও আমার জন্য যা করছে। পরে ওর সাথে কথাবার্তা বলতে বলতে মনে খুব খারাপ লাগা কাজ করে। তো এরকম খারাপ লাগা কাজ করতে করতে একদিন আমাদের বাসার ম্যাডামে কাজের মেয়ে খুঁজতেছে।
আমারে বলে যে সাইফুল, মানে আমি তো তখন আরবি জানতাম, আমারে বলে বাংলাদেশে তো ভালো ভালো মেয়েরা আছে কাজ করে, তো একটা কাজের মেয়ে এনে দিবি আমারে, এরকম বলে। তো আমি একদিন আলোর সাথে ফোনে কথা কইতে আলোরে বলতেছি যে আলো, এমনি এমনি আমার ম্যাডামে বলে একটা কাজের মেয়ে এনে দেওয়ার জন্য। ম্যাডাম বলতেছে একটা কাজের মেয়ে এনে দেওয়ার জন্য আমার মন চাচ্ছে আমি তোমারে এখানে নিয়ে আসি। ওই তখন আমার বলে সত্যি বলতেছো, তুমি যে বাসায় কাজ করো ওই বাসায়? আমি বললাম হ্যাঁ। তা বলে তাইলে আমি চলে যাব। আমি বললাম আরে না, ওই বাসায় তুমি আজকে এত বছর ধরে আসো, ওরা আমার টাকা পয়সা দিয়ে বিদেশ পাঠাইছে, ওদেরকে একা রেখে চলে আসবা? বলে না, ওদের তো ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এখন তো তোর কাজের মেয়ের দরকার নেই, আমি এমনিই পড়ে আছি, আমি চলে যাব। আমি তখন ওরে মানা করতেছি যে না আলো, এটা ভালো হবে না, দরকার নাই, তুমি কাজের মেয়ের বিষয়ে আসবা কেন? না ও আসবেই, মানে পাগলামি করতেছে। আমার বলে আমি ছোটোবেলা থেকেই তো বাসায় কাজ করি, আমার কাজের অভিজ্ঞতা আছে, আমি কাজ করব, তুমি আমার নিয়ে যাও। মানে মানে অতিরিক্ত ধরেন ও ঝামেলা করতেছে আসার জন্য। ওরে বুঝাইলাম যে না এখন আইসো না, অপেক্ষা করো না, অপেক্ষা করো না, চলে যাবে। পরে যেহেতু এরকম করতেছে আমি তখন বললাম যে পাসপোর্ট বানাও। তো ওর যে ম্যাডাম আছে, ম্যাডাম আমার মাঝে মাঝে ফোন দিত, আমার ফোন দিয়ে বলতো সাইফুল কী অবস্থা, ভালো আছো কিনা, খোঁজ খবর নিত। ও তখন আমার বলতেছে তুমি কিন্তু আমার ম্যাডাম রে বইলো না যে তুমি আমার কাজের বিষয় নিতেছো, তুমি ম্যাডাম রে বলবা যে তুমি আমারে মানে তোমার ফ্যামিলি বিষয় নিতেছো, ফ্যামিলি বিষয়ের কথা বলবা, কাজের মেয়ের বিষয়ের কথা বলবা না, তাইলে হয়তো ম্যাডাম আমাকে যেতে দিবে না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি যদি বলো যে কাজের মেয়ের বিষয় না বলে ফ্যামিলি বিষয় বলার জন্য, তাই আমি ফ্যামিলি বিষয়ে বলবো। পরে ম্যাডাম রে বলে তুমি আগে বলো। পরে আমি ম্যাডাম রে বলছি যে এমন এমন ঘটনা, তারা মানে ফ্যামিলি বিষয় পাইছি, যে বাসায় কাজ করে তারা বলছে বউ আনার জন্য, তাকে আমি আলোকে নিয়ে আসবো। উনি আমার বলে হ্যাঁ হ্যাঁ, তা আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো কথা, আলো তোমার কাছে গেলে তোমরা স্বামী স্ত্রী একসাথে থাকবা, এটা তো আরও ভালো, তো ঠিক আছে তুমি আলোরে নিয়ে যাও। পরে আলো তখন পাসপোর্ট করে পাঠাইলাম, আমি তখন আলোরে আমাদের বাসায়, যে বাসা থেকে ওই বাসায় কাজের মেয়ের বিষয় লাগাই দিলাম, কাজের মেয়ের বিষয় লাগাই দিলাম। পরে আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে তখন এখানে চলে আসে, মানে আপনার এই জায়গায় চলে আসে না। আসার পরে তাই ওর সাথে আমার তখন মধুর মানে মানে আমরা কী বলবো, আর একসাথে থাকতাম, এক ঘরেই থাকতাম, সেই স্মৃতিগুলো আসলে ভোলার মতো না রে ভাই। এক ঘরে থাকতাম এবং ও আপনার পাশাপাশি হচ্ছে আমার সাথে খুব মধুর সম্পর্ক, এবং এরকম করে ওর সাথে আমার খুব ভালো একটা মানে একটা ভালো লাগে, একটা ভালোবাসার একটা ভালো লাগে একটা সম্পর্ক তৈরি হয়। এরকম করতে করতে হঠাৎ করে আমি জানতে পারি যে আমার মায়ের অবস্থা খারাপ। মায়ের অবস্থা খারাপ বলতে মানে ডাক্তার ডেট দিয়ে দিছে যে আমার মা মারা যাবে, এরকম একটা ডেট দিয়েছে যে আম্মু মারা যাবে। তো আমার সাথে তো কেউ কখনো কথা বলে না পরিবারের, মা মাঝে মাঝে একটু কথা বলতো, তিনি মনটা ছুটে গেছে যে মারে একটু দেখতে যাব, মারে একটু দেখতে যাব। মার জন্য ধরেন খুব খারাপ লাগতেছে, মানে খুবই খারাপ লাগতেছে। পরে আমি তখন আলোরে বললাম যে তুমি থাকো, আমি একটু গ্রামে গিয়ে আমার আম্মারে দেখে আসি। এদিক দিয়ে তখন আমি আবার আমার কাজের যে আছে, যেখানে কাজ করি সেখানে তাদেরকে বললাম যে আমি গ্রামে যাব, বাড়িতে যাব ছুটিতে। তারা তখন আমার বলে যে পার্ট টাইমের একটা কাজ, মানে পার্ট টাইম করবে এরকম একটা লোক বের করে দে, এখন তুই চলে গেলে তো গার্ডেন অপরিষ্কার হয়ে যাবে, তোর বউ তো আর গার্ডেন পরিষ্কার করবে না, সে তো বাসায় ভিতরেই কাজ করে, তাহলে গার্ডেন পরিষ্কার করার জন্য একটা লোক খুঁজে দে। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে গার্ডেনে কাজ করার জন্য পার্ট টাইমের লোক খুঁজতেছি। এরকম করতে করতে অনেক খোঁজাখুঁজি করার পরে আলহামদুলিল্লাহ একটা ভালো ছেলেরে পাই, এবং ওই ছেলের বাড়িও হচ্ছে আপনার বরিশালে, আমার শ্বশুর বাড়িও বরিশাল, ওই ছেলের বাড়িও বরিশাল, নাম হচ্ছে দেলোয়ার। তো দেলোয়ার নামের ওই ছেলেটারে পরে আমি আইনা কাজ টাজ দেখাইলাম। পরে ছেলেটাও ভালো, ম্যাডামের সাথে পরিচয় করাই দিলাম, বসের সাথে পরিচয় করাই দিলাম। তারা তখন বলে যে ঠিক আছে আমরা এই ছেলের কাজে নিয়ে নেবো, তুই বাড়ি যা। পরে তারা আমার টিকিট কেটে দিলাম, বেশি দিন থাকবো না, 15 দিন, শুধু বাড়িতে যাবো, আম্মার একটু দেখবো, চলে আসবো। তাই 15 দিনের টিকিট কেটে তখন বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে এরই মাঝে আমার বড় ভাইয়া আপনার কাজ টাজ করে অনেক পরিশ্রম করে কিন্তু বাড়ির জায়গা আবার ফিরে ফেলছে, মানে 2 লাখ টাকা দিয়া ভাইয়া জায়গা নিয়ে নিছে। আমি কিন্তু ভাইয়ের আবার 2 লাখ টাকা পরিশোধ করে দিচ্ছি ওমান যাওয়ার পরে, ভাইয়ার টাকা ভাইয়ারে দিয়ে দিচ্ছি, আব্বা আম্মারও টাকা পয়সা দিচ্ছে, এবং ভাইয়ার ছেলে মেয়েগুলোও ভালো ভালো লাইন করাই দিছি। কারণ সবাই আমার সাথে ভালো। আম্মার অবস্থা খুবই খারাপ, অসুস্থ, এবং আমি যাওয়ার কিছুদিন পরে আমার আম্মা তখন মারা যায়। আম্মা মারা যায়, আম্মার কবরে মাটি দিলাম, এবং আম্মাকে দেখে শেষ দেখা বিদায় করে, এবং আমি থাকা অবস্থা আম্মা মারা গেছে, আমি বিদেশ থাকলে তো আম্মার মরামুখটা আর দেখতাম না। পরে আম্মাকে দাফন কাফন করে আমি তখন আবার দেশে চলে আসি, মানে আবার ওমানে আসি। এবার ওমান আসার পরে এই যে দেলোয়ার নামের যে লোকটাকে দিয়ে গেলাম, এই লোকটা তখন চলে গেছে, মানে আমাদের বাসা থেকে চলে গেছে। যেহেতু আমি চলে আসছি, এখন ও মাঝে মাঝে আসে, এবং ছেলেটার আচার ব্যবহার কথাবার্তা এত ভালো ভাই বলে বুঝাতে পারবো না। এবং এই ছেলেটা আমার বউকে ধর্মের বোন ডাকছে, মানে আলোর তো বাবা মায়ের কোনো অ্যাড্রেস নাই, কোনো ঠিকানা নাই, ওর আসলে বাবা মায়ের কোনো কিছুই নাই। আলোরে তখন ও কী করছে, বোন ডাকছে, দেলোয়ারে বোন ডাকছে। বোন ডাকার পরে বলতেছে এটা আমার ধর্মের বোন, আমি বোন ডাকছি, তো এই বোন দেখার জন্য মাঝে মাঝে এসে। আর আলো না খুবই ইমোশনাল, মানে খুবই ভালো মনের মেয়ে, তো ধরেন কেউ একটু আদর করে মাথায় হাত দেওয়া কথা বললে তার প্রতি দুর্বল হয়ে যায়। আলো তখন করছে কি, এই ছেলেটার প্রতি দুর্বল হয়ে গেছে, মানে দেলোয়ারের প্রতি দুর্বল হয়ে গেছে। এবং দেলোয়ারে যা বলতেছে, দেলোয়ারে যেটা বলতেছে, সর্বোপরি দেলোয়ারের কথা শুনতেছে। দেলোয়ার আমাদের বাসায় আইসা, মানে আমাদের ফ্যামিলির লোকদের মতো, যেমন আলো রান্নাবান্না করে ডাকে, দেলোয়ার আইসা দুপুরবেলা ও বোন কী রানছস, আমি খাবো নি।
তাই আলো বলে যা ঘরে যা খাই এলো, মানে একেবারে ভাই বোনের মতো সম্পর্ক। এই করতে করতে প্রায় 1 থেকে 1.5 বছরের মতো এই ছেলেটা আমাদের সাথে থাকে। 1 থেকে 1.5 বছর পরে এই ছেলেটা একদিন আলোরে একটা বুদ্ধি দেয়, মানে অন্যরকম একটা বুদ্ধিটা দেওয়ার পরে আলো তখন রাতের বেলা আমার বলে যে সাইফুল, দেলোয়ার তো একটা বুদ্ধি দিচ্ছে, এখন এটা পালন করবা, এটা যদি ধরি তাহলে আমাদের অনেক ভবিষ্যৎ হবে। আমি বললাম কিসের ভবিষ্যৎ? পরে বলতেছে, দেলোয়ার বলতেছে যে আমরা সবাই মিলা ইউরোপে চলে যাব। আমার বলে ইটালি চলে যাবে। আমি তখন বললাম তো কেমনি ইটালি যাবো? ইটালি কি মুখের কথা? বলে দেলোয়ারের সাথে একটা লোকের লিঙ্ক আছে, তারা বলছে মাছের ট্রলারে করে সরাসরি নিয়ে যাবে। আমি বললাম তুমি এটা কি বললাম, মাছের বোর্ডে করে সরাসরি নিয়ে যাবে? বলে হ্যাঁ, মাছের বোর্ডে করে আমাদেরকে সরাসরি ইতালি নিয়ে যাবে এবং টাকা লাগবে, অল্প কিছুটা করে টাকা লাগবে, ওই টাকা আমার কাছে আছে। পরে আমি তখন কিন্তু আবার আলো প্রেগনেন্ট, মানে ওর পেটে বাচ্চা আসছে, মানে বাচ্চা মানে মাত্র হবে এরকম খবর পাইছি। পরে আমি বললাম তুমি না প্রেগনেন্ট, তোমার পেটে না বাচ্চা আছে, তা তুমি কেমনে যাইবা? ও আমার বলে এখন যাইলেই তুই সুবিধা, পেটের বাচ্চাটা নিয়ে। দেলোয়ার ভাই বললো যে পেটের বাচ্চাটা নিয়ে যদি ইতালিতে যাইতে পারি আর ওই বাচ্চা যদি ইতালিতে জন্মায় তাইলে আমরা আমাদের ওই দেশের নাগরিকত্ব পেয়ে যাব, ওই দেশের গ্রিন কার্ড পাবো। আমি তখন বললাম যে দেখো আমি তো এইসব বুঝি না, আমি মূর্খ সুরূক্ষ মানুষ, এটা কতটুকু ভালো হবে? আমার বলে আমি চিন্তা করে দেখছি যে দেলোয়ার ভাই যে বুদ্ধিটা দিচ্ছে খুবই ভালো, আমরা সবাই মিলে ইউরোপে চলে যাব, দেলোয়ার ভাইও থাকবে, আমিও থাকবো, তুমিও থাকবো, আমরা সবাই মিলে ইউরোপে থাকবো এবং সেখান থেকে আমরা পরে এমনি আমরা করব। এটা আমি ওরে বলছি। এবং বলার পরেও তখন আমারে বললে, মানে আমি তখন বললাম যে ঠিক আছে তাহলে তুমি যদি করতে চাও তাহলে করো, মানে ওর অনুমতি দিলাম। দেওয়ার পর ও কেমনে দেলোয়ারের সাথে ফোনে কথা বলে, কোন দালালের সাথে ফোনে কথা বলে, কেমনে করে ওর কাছে টাকা ছিল, ওই টাকায় ও তখন জমা দিছে, আমার থেকেও টাকা নিছে। কত টাকা দিছে ওইটুকু জানি না, মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট জমা দিছে। এবং ওই টাকাটা জমা দেওয়ার পরে এরপরে আমাদের নিয়ে যাবে। পরে আমি বলি যে আমরা এই বাসায় স্বামী স্ত্রী দুজনে থাকি, বাড়ির মালিককে কোনো কিছু না বলে আমরা স্বামী স্ত্রী দুজনে পালায়া যাব, ওনাদের কি হবে? গার্ডেন বয়ও চলে যাবে, বাসার কাজের মেয়েও চলে যাবে, ওনাদের অপরাধটা কি? আমার বউ তখন আমার বলতেছে দেখো আমরা চলে যাই, আমরা প্রয়োজনে আমাদের কাগজপত্র হইলে ইতালিতে, আমরা আবার এসে আমাদের সাথে দেখা করব। এরপরে একদিন মধ্যরাতে তখন আমি আমার বউ ওই বাসা থেকে পালায়া যাই, সাথে হচ্ছে আমাদের দেলোয়ার আমাদেরকে সাথে করে নিয়ে যায়। এবং সোহার বলে একটা জায়গা আছে, সোহারের ওখানে সাগর পাড়ের দিকে আমাদের একটা গাড়ি দিয়ে নিয়ে যায় এবং সাগর পাড়ে নিয়ে গেলে পরে একেবারে ওই জায়গাটায় গিয়ে আমরা তখন হচ্ছে আপনার মানে আমাদের একটা মাছের ট্রলারে উঠে আমি তখন মাছের ট্রলারে কতদিন ছিলাম ওইটার কোনো হিসাব নেই। আমি, দেলোয়ার এবং আলো তো মোটামুটি খুব এনজয় করতেছে, ট্রলারের মধ্যে উঠে এদিকে সেদিকে হাঁটতেছে, ঘুরতেছে, মজা করতেছে। এরকম করতে করতে অনেকগুলো দিন পরে আমাদেরকে হচ্ছে আপনার মানে ইরান হয়ে আমাদেরকে আপনার লিবিয়াতে নিয়ে যায়। প্রথমে লিবিয়াতে নিয়ে যায় এবং লিবিয়াতে নিয়ে যাওয়ার পরে লিবিয়াতে আমাদেরকে বলে যে ওখানে 4 দিন থাকতে হবে, লিবিয়া থেকে আমাদের ইতালির গেম দিবে। এখানে কিন্তু মানে 2টা দেশ ঘুরে কিন্তু 2টা দেশ আমাদেরকে নামে আবার নিয়ে চলে যায়। তো লিবিয়াতে যাওয়ার পর আমাদের এই লিবিয়া পর্যন্ত কিন্তু কোনো সমস্যা হয়নি, কোনো ঝামেলা হয়নি। এই লিবিয়াতে ঢোকার পরেই শুরু হলো এক অন্যরকম অত্যাচার। লিবিয়াতে যাওয়ার পরে দেখি যে আমাদের মতো এরকম অনেক মানুষ আছে যারা গেমের ঘরে বসে আছে, মানে গেম ঘরে বসে আছে, ওইখান থেকে গেম দিবে। তো আমাদেরকে বলছিল যে আমরা আমাদের ওই মাছের ট্রলারে করে আমরা ইতালিতে চলে যাবো, মানে ওই ট্রলারটাই আমাদেরকে ইতালিতে দিয়ে আসবে। কিন্তু দালাল আমাদেরকে ওই ট্রলারে করে ইতালি পর্যন্ত নেওয়া যায়নি। দালাল করছে কি আমাদেরকে এখানেই নামাই দিয়ে গেছে, মানে লিবিয়া নামাই দিয়ে দালাল চলে গেছে। ওইখান থেকে গেম দিতে হবে, এখন ওইখান থেকে গেম দিতে টাকা লাগবে না। আমার কাছেও টাকা নাই, আলোর কাছেও টাকা নাই। এখন দেলোয়ারের কাছে হয়তো কিছু টাকা আছে, বা বাড়ি থেকে টাকা আনতে পারবে, কিন্তু বাড়ি থেকে টাকা তো আমার পক্ষে আনা সম্ভব না, আলোর তো বাড়ি নাই। এখন এই করে গেম দিতেছে, একজন করে গেম দিতেছে, সবাই গেম দিয়ে সবাই চলে যাবে। এখন আলো মানে আমাদের জন্য দেলোয়ারও গেম দিতেছে না। আমিও দেলোয়ারে বললাম, আলোও বললো যে না দেলোয়ার তুমি গেম দিয়ে দাও, তুমি চলে যাও, আমাদের জন্য তুমি বসে থাকো না। আমাদের জন্য বসে থেকে কী হবে, আমাদের তো টাকা ম্যানেজ হইতেছে না, তোমার ম্যানেজ হয়ে তুমি চলে যাও। ওর টাকা ম্যানেজ হয়েছে, ও তারপর আমাদের জন্য যায় না। এবং একটা পর্যায়ে পরিশেষে আলোর পেটের বাচ্চাও বড় হইতেছে। যারা দালাল আছে ওরা বলে পেটে লাথি দিয়ে বাচ্চা বের করে ফেলবো, বা এরকম মানে কথাবার্তা বলতেছে বা এরকম কিছু বলতেছে যে পেটে লাথি দিয়ে বাচ্চা বের করে ফেলবো। অনেক দিন পর্যন্ত ভাই আমাদেরকে লিবিয়াতে আটকায় রাখে, অনেকগুলো দিন পর্যন্ত। একটা পর্যায়ে লাস্ট পর্যন্ত আলামারে বলতেছে যে আমি কি ঢাকার ম্যাডামরে কল দিব, আমাদেরকে কিছু টাকা দিলে আমরা গেম দিয়ে ইতালিতে চলে যাব। পরে আমি আলোরে বললাম যে টাকা দিবে, বলে হ্যাঁ আমার তো মনে হয় দিবে। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে কথা বলো। ও তখন বললো কি কথা বলার পরে
ওই যে কথা বলছে, কথা বলার পরে ম্যাডাম খুব বকা দিছে, ওরও বকা দিছে যে বেয়াদব, এটা কেন করলে, আমাদেরকে কেন জানাইলি না, এটা ঠিক করেছ না, লিবিয়া থেকে চলে আয়, লিবিয়া থেকে ধরা দিয়া ইমিগ্রেশন করে দেশে চলে আয়। ও বলে না ম্যাডাম দেশে যাবো না, আমরা এই দিক দিয়ে ইতালি যাবো। ম্যাডাম বারবার বুঝাচ্ছিল যে না ইতালি যাইতে পারবি না, দালালের সামনে তো আর বেশি কথা বলা যায় না। পরে বলে ম্যাডাম আমার মারবো, আমার এই করবো সেই করবো, আপনি টাকা দেন। পরে লাস্ট পর্যন্ত ম্যাডামে এই আমাদেরকে 6 লক্ষ টাকা দেয়। 6 লাখ টাকা দেয়। চিন্তা করেন ওই টাকাগুলো মনে হয় যেন কলা পাতা, মানে উনি আমাদেরকে 6 লক্ষ টাকা দেয়। দেওয়ার পরে 3 লাখ করে 2 লাখ 3 লাখ করে 6 লাখ টাকা দেওয়ার পর আমাদের তখন গেমের টাইম হয়। তা আরও বেশি টাকা দিলে ভালো বোর্ডে দিতে, এখন আমাদেরকে টাকা যেহেতু কম তাহলে হাওয়াই বোর্ডে দিবে। তখন হাওয়াই বোর্ডে কইরা আমি আলোর বাচ্চা তখন প্রায় মানে অনেক বড় হয়ে গেছে পেটে, সবাই হাসাহাসি করতেছে। এবং আমাদেরকে যে গেম দিছে, গেমগুলো আফ্রিকান লোকদের সাথে, কয়েকটা আফ্রিকান লোক আছে ওই খারাপ লোকগুলোর সাথে গেম দিছে। তো আমরা ট্রলারের মধ্যে বসে আছি, বুঝতেই তো পারতেছেন ছোট একটা ট্রলার, সবাই তখন চারদিক থেকে মানে এরকম একটা অবস্থা, ঝাঁকুনি মারতেছে, একটু পরে পরে ঝাঁকুনি মারতেছে এবং প্রচণ্ড রকমের ঝাঁকুনি মারতেছে। তো একটা গর্ভবতী মহিলা তো এরকম ঝাঁকুনির মধ্যে বসে থাকতে পারে না। আপনারা যারা লিবিয়াতে থেকে ইতালি গিয়েছেন বা আপনারা যারা এই ধরনের ভিডিও দেখেছেন তারা বুঝবেন যে সাগরের প্রচণ্ড রকমের ঢেউ, এবং সাগরের ঢেউর সাথে ফাইটিং করে না আলো থাকতে পারতেছিল না। এবং এরকম করতে করতে আলো মানে ওই লোকেরা বলতেছে আস্তে চালানোর জন্য, আস্তে তো চালানোর কোনো সুযোগ নেই, তো স্পিড বোট, তা আস্তে চালানো যাবে না। এবং একটা পর্যায়ে মানে এমন একটা অবস্থা হয়েছে যে ও চিল্লাইতে আছে, এবং চিল্লে মানে ব্যথায় আর সহ্য করতে পারে না। ওর যে একটা ব্যথা, পেটের যে ব্যথা, ওই ব্যথাটা সহ্য করতে পারে না, কারণ বাচ্চাটা তো মনে করেন আপনার হয়ে গেছে, মানে পড়ে যাবে এমন একটা অবস্থা। ও তখন দৌড়ে যেয়ে বলতেছে ওই যে আপনার মানে যে দেয় তারে বলতেছে যে তোর পায়ে ধরে আস্তে চালা, আমার বাচ্চা নষ্ট হয়ে যেতে, আমি পড়ে যাচ্ছে। মানে একটা সময় ব্লাড বার হওয়া শুরু হয়, যখন রক্ত বের হওয়া শুরু হয় তখন ও করে কি মানে দৌড়ে গিয়ে ওই ব্যাটারে মানে যে নৌকা স্পিড বোট চালায় তারে গিয়েই দৌড়ে ওই ধরে বসে। দেলোয়ারও তখন বলতেছে যে কি করা যায়, ধৈর্য বসা। এবং ধৈর্য বসার পরে এই ব্যাটারে ধৈর্য বসে ও তখন মানে ও কি অজ্ঞান হয়ে যায় না কি হয়ে যায় আমি জানি না, ওই ব্যাটা কি ইচ্ছে করে ওরে ফালাই দেয় নাকি ব্যাটা তখন এইভাবে আঁচল দিয়ে ওরে ফালাই দেয়, মানে সাগরের মধ্যে ফালাই দেয়। ও মানে আমার মনে হয় যেন আমি যদি আর মানে একটা হাত সামনে থাকতাম তাহলে আমি ধরতে পারতাম। আমি এভাবে হাত মারি, আমি হাত দিয়ে ধরার চেষ্টা করি, কিন্তু ওই মুহূর্তেও তখন পড়ে যায়, মানে সাগরের মধ্যে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ওই কিন্তু আর স্পিড বোট থামায় না, মানে ওই লোকের স্পিড বোট থামায় না। আমি তখন তারা বলতেছি আমার বউ পড়ে গেছে, এগুলো তো আফ্রিকান, আমাদের সাথে যারা আছে তারা তো আর আমাদের ভাষা বুঝে না, তারা কিছু বলে না, তারা বসে আছে। আর এখানে আরও 2-3 জন বলতেছে না স্পিড বোট ঘোরানো যাবে না, কারণ আমাদেরকে ডিরেক্ট যেতে হবে, নাহলে আমরা কোস্ট গার্ডের কাছে ধরা খেয়ে যাবো। আমি বারবার বলতেছি রে ভাই আমার বউ পড়ে গেছে। দেলোয়ার ভাই তখন আমার ধরে রাখছে। আমি বললাম যে ভাই আপনি আমার ধরে রাখছেন কেন, আপনি আমার কেন ধরে রাখছেন, আমার বউ পড়ে গেছে, আমার বউ পড়ে গেছে। এবং একটা পর্যায়ে আমি তখন আমি দেখতেছি ও ডুবে যাইতেছে, আমি অনেক দূর পর্যন্ত চলে গেছি। ওই জায়গায় যাওয়ার পরে আমার হঠাৎ মনে হলো আরে আমার তো সেই বউ, যেই বউয়ের কারণে রিক্সা ড্রাইভার থেকে আমি ওমান প্রবাসী হয়েছি, যে বউয়ের কারণে আজকে 6 লাখ টাকা গেম দিয়ে আমি ইতালিতে যেতেছি, আমার সেই বউ সাগরে ডুবে যাবে আর আমি কিসের চ্যাডের ইতালিতে যাব। আমি তখন ওইখান থেকে বোট থেকে ভাই লাভ দিছি, দেলোয়ার আমার ধরে রাখতে পারে লাভ দিছি। আমি লাভ দেওয়ার পরে ওরা আর বোট থামায় না, ওর ওদের মতো করে চলে গেল। আমি সাঁতরাইয়া আমার বউয়ের কাছে পর্যন্ত আসলাম, কিন্তু বউয়ের কাছে আইসে আমি আর আমার বউরে দেখতেছি না। সাগরের প্রচণ্ড ঢেউ, কখনো এদিকে কখনো ওইদিকে, আমার বউরে আর আমি খুঁজে পাই না। ডুব দিয়া চিৎকার করে বলতেছি ও আলো রে, ও আলো। আমার বাচ্চার আমি নাম রেখেছিলাম, ও আদর করে নাম রাখছে, আমি আমার বাচ্চার নাম ধরে ডাকতেছি, আলোর নাম ধরে ডাকতেছি, কিন্তু আলোরে আর আমি পাই না। ও ডুবে গেছে, সাগরে ও ডুবে গেছে। আমি ডাইনে বামে এদিকে সেদিকে দুইদিকে চিৎকার করে কান্না করতেছি। আমার কান্নায় মনে হয় আরবের মাটি কাঁপতেছে, আমার কান্নায় মনে হয় পাতাল কাঁপতেছে, আসমান কাঁপতেছে, কিন্তু আমার আলোর কোনো শব্দ নাই। এরকম করে চিৎকার করতে করতে আশেপাশে কোনো মানুষ নাই, শুধু ধোয়া, মরুভূমি তো মরুভূমি, পানি আর পানি, পানির ঢেউয়ের সাথে সাঁতার কাটতেছি। আমার গায়ে লাইফ জ্যাকেট ছিল, লাইফ জ্যাকেট থাকার কারণে আমি ডুবি নাই, কিন্তু আলোর গায়ে লাইফ জ্যাকেট ছিল না। আলোকে লাইফ জ্যাকেট পরতে বলছে কিন্তু ও পরে নাই, কারণ ওর পেটে বাচ্চা ছিল, ও লাইফ জ্যাকেটটা আসতেছে না, এই জন্য ওইটা জাস্ট এমনি ঘাড়ের উপরে দিয়ে রাখছি, কিন্তু ওইটা পরে নাই। ওই লাইফ জ্যাকেটটা পর্যন্ত ওই সাগরের মধ্যে ভাসতেছিল। আমি লাইফ জ্যাকেটটারে পাইলাম, কিন্তু ওরে পাইলাম না। যদি ওর গায়ে লাইফ জ্যাকেটটা অ্যাটলিস্ট পরা থাকতো তাহলে ও ডুবে যেত না। আমি ওরা খুঁজতেছি ভাই, ও নাই। একটা পর্যায়ে আমি বুঝলাম যে আমিও তো ওর কাছেই চলে যাব, খিদায় মরে যাচ্ছি।
আরবের ওই সাগরের লবণাক্ত পানি তখন আমি খাইতেছি, লবণাক্ত পানি ঢুকঢোক ঢুকঢোক করে গিলতেছি। একটা পর্যায়ে মনে হয় মরে যাব। প্রায় একদিন এক রাতের মতো এই সাগরের মাঝে ভাসতে থাকি। আল্লাহর কি হুকুম, হঠাৎ করে একটা লিবিয়ার কোস্ট গার্ড সম্ভবত আমাকে দেখতে পায়। আমি তখন মনে হয় অজ্ঞান অবস্থায় ছিলাম, মানে আমার ততটা সেন্স নাই। এবং বোর্ডে ওঠানোর পরে আমার কিছুটা মানসিক আইসচোর আমারে পরোটে দিছে, বন দিছে। ওইটা দেওয়ার পরে আমি তখন একটু স্বস্তি পাই। আমি তখন চিৎকার করে বলতেছি আমার বউ এখানে, আমার বউ পড়ে গেছে। ওরা তার আমার বাসা বুঝে না, আমার কোনো রকমে লিবিয়ার পারে আইনা আমার নামাই দেওয়া চলে গেছে। আমি তখন আর মানে ও তো চলে গেল, এখানে পারে চলে গেছে। এবং ওইখান থেকে একটা বাঙালি দেখতে পারছে, মানে চিৎকার করে কান্না করতেছে। পরে আমার ধরছে, ভাই কী হয়েছে? বললাম ভাই এই ঘটনা। ওই ভাইগুলো বলতেছে, ভাই রে এরকম অনেক স্মৃতি এই লিবিয়া আর ইতালি সাগরের মাঝখানে আছে, এর থেকেও মর্মান্তিক কাহিনীও আছে। সাগরের দিকে তাকিয়ে কি দেখেন? আপনার বউ বাচ্চা তো আর বেঁচে নাই। আমি তখন বললাম, ভাই রে আমার বউ বাচ্চারে আমার সামনে ওই বেটা ফালাই দিছে। উনি বলে, আপনার ভুল হয়েছে, আপনার বাচ্চা থাকা অবস্থায়, আপনার বউ থাকা অবস্থায় আপনি গেমটা কেন দিলেন? আপনি গেমটা না দিতেন। সেই থেকে আজকে প্রায় 10 থেকে 12 বছরের বেশি হবে আমি লিবিয়াতে আছি। আমি আর দেশে যাই নাই, এবং ওই দেলোয়ার ভাইয়ের সাথে আর দেখা হয় নাই। জানি না দেলোয়ার ভাই ইতালি পর্যন্ত যেতে পারছে কিনা, বা দেলোয়ার ভাই কোথায় আছে, ওনার সাথে আমার দেখা হয় নাই। আমি আর বাড়িতেও আসি নাই। আলোর ওই ম্যাডামের সাথেও আমার কোনো যোগাযোগ হয় নাই, কারণ মোবাইল টোবাইল যা ছিল সবই নষ্ট হয়ে গেছে। আমি ম্যাডামেরও কোনো কন্ট্রাক্ট পাই নাই, আলোরও কোনো যোগাযোগ, আলো তো মরেই গেল। এরপরে আমি এখনও আমার বউয়ের মায়ায়, বউয়ের ভালোবাসায় আরব সাগরের পাড়ে দাঁড়িয়ে থাকি। আমার দৃঢ় বিশ্বাস, সাগরের নিচে আমার সন্তান প্রসব হয়েছে। আমার বউ আর আমার সন্তান আরব সাগরের নিচে বসবাস করে। আমার মনে হয় আমি এখনও সেই সাগরে ডুব দিলে আমার বাবার সন্তানের ডাক আমি শুনতে পাই, আমার বউয়ের ডাক আমি শুনতে পাই। আমি মরণ পর্যন্ত এই দেশে থেকে যাব। আমার কোনো বৈধ কাগজপত্র নেই, এখানেই আছি এবং ভালোই আছি। হঠাৎ করে আল্লাহর কি হুকুম, আল্লাহ আমাকে আপনার গল্পগুলো সম্মুখীন করলো। আপনার কয়েকটা গল্প শুনছি, এখন এমনও দিন যায় আপনার গল্প শুনতে শুনতে সকাল থেকে রাত পর্যন্ত কাটে। আমি সাগরে মাছ ধরি এবং অন্য কাজ করে টাকা পয়সা অনেক ইনকাম করতেছি। বাবা মরে গেছে, মা মরে গেছে, এবং কিছুদিন আগে বড় ভাইও মারা গেছে, কিন্তু আমি আর বাড়িতে যাই নাই। আপন ভাই, যদি পারেন আমার গল্পটা রেকর্ড করবেন, যদি পারেন আমার গল্পটা মানুষের কানে কানে পৌঁছাই দিবেন, যারা আমার মতো বউ নিয়ে আরব সাগর দিয়ে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পরিকল্পনা করে, তারা যেন আমার গল্পটা শুনে সতর্ক হয়। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ এই পর্যন্ত রংপুরের ভাই সাইফুল ইসলামের জীবনের করুণ বাস্তব গল্পটা শোনার জন্য। গল্পটা শুধু গল্প না, আমার কাছে মনে হয় যে হায়রে জীবন, হায়রে জীবন, হায়রে জীবন। সবাই ভালো থাকবেন, এবং গল্প নিয়ে যদি ব্যক্তি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখবেন। আজ এখানে বিদায়, দেখাবো অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।